হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ কথা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি হেডফোন ছাড়া কথা বলছি, যদি ক্লিয়ার জি শোনা না স্যার, যায় তাহলে শোনা যাচ্ছে। একদম ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এভাবে কথা বলি। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস চলছিল আর কি, ইলেকট্রনিক্স এর বেসিক কিছু আলোচনা আমরা করেছি এর মাঝে। সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার এটা হয়েছিল, তাই না? এই পর্যন্ত আমাদের হয়েছিল, আমাদের এরপর থেকে শুরু হবে আজকে। আচ্ছা, সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার এটা কি ছিল? সিঙ্গেল স্টেজ বলা হয়েছিল কারণ হলো এর মূলত অ্যাম্পলিফিকেশন স্টেজ হচ্ছে একটা একটা ট্রানজিস্টর। একটা ট্রানজিস্টরকে আমরা অ্যাম্পলিফায়ার বলি কারণ হলো এটা অ্যাম্পলিফাই করতে পারে, এটা একটা হাই ফ্রিকোয়েন্সি সুইচ হিসেবেও কাজ করে। আচ্ছা, এটা অ্যাম্পলিফায়ার বলতে পারছি, এটা একদম সিম্পল লজিক যদি বলতে হয়, কে কি বলতে পারবে যেটা অ্যাম্পলিফিকেশন কিভাবে করে? একদম সিম্পল স্যার, লজিকটা এটা কি? ভোল্টেজ আর কারেন্ট অ্যাম্পলিফাই করে স্যার। ভোল্টেজ কারেন্ট পাওয়ার অ্যাম্পলিফাই করতে পারে কি? হ্যাঁ পারে স্যার, পাওয়ারও করে। পাওয়ারও অ্যাম্পলিফাই করতে পারে, কিন্তু একটা ট্রান্সফর্মার পাওয়ার অ্যাম্পলিফাই করতে পারে না, শুধু ভোল্টেজ এবং কারেন্টে শিফট করে, কিন্তু পাওয়ারটা কনস্ট্যান্ট রাখে আর কি। তো যাই হোক, আমাদের এখানে একটা ট্রানজিস্টর যদি অ্যাম্পলিফাই করে, এটার একদম সিম্পল কথা যদি বলো, তাহলে এখানে আমরা জানি যে এটা বেজে যদি কোনো কারেন্ট দিই আমরা, তাহলে এটার কালেক্টর থেকে ইমিটারে একটা কারেন্ট ফ্লো করে, তাই না? মানে এটা সুইচের মতো, আমরা যদি যতখানি ওপেন করবো তত বেশি কারেন্ট ফ্লো করবে। তার মানে হলো আমরা বেজে অল্প কারেন্ট দিলেই কালেক্টর দিয়ে ইমিটারে অনেক বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। অল্প কারেন্ট চেঞ্জের জন্য এখানে বেশি পরিমাণ চেঞ্জ, আমরা যেটাকে অ্যাম্পলিফিকেশন বলি। আমাদের বেজে অল্প পরিমাণ কারেন্ট যাবে এবং সেই অল্প পরিমাণ কারেন্টের জন্য আমরা মানে বেশি পরিমাণ কারেন্টের ফ্লো পাবো আর কি। আচ্ছা যাক, তো আমাদের এই পর্যন্ত হয়েছিল আর কি। আমরা এর পরের টপিকে যাই। পরের টপিক বলতে আমাদের পরের এক্সাম্পল আর কি, ইলেকট্রনিক্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি এটা নিয়ে আমাদের এক্সাম্পল দিচ্ছিলাম, যে এইসব জায়গাতে আমরা মূলত ইলেকট্রনিক্স এর ব্যবহারটা করি আর কি সহজে, বা একটা প্রজেক্ট হিসাবে আমরা এরকম করতে পারি। তো দেখো, এরপরে যেটা হলো, এটা একটা কি দেখাচ্ছে, এটা ওয়াটার লেভেল কন্ট্রোলার। আমরা বাসা বাড়িতে যে ইয়েটা করি, তোমার এই পানির পাম্প যেটা ব্যবহার করি, উপরে ট্যাঙ্কি থাকে, অনেক সময় কি হয়, এটা ওভারলোড হয়ে পানি ফ্লো করে নিচে পড়ে আর কি। তো এই পাম্পটা সবসময় যদি এরকম চালু না হয়ে যায়, বা কখন ট্যাঙ্ক লোড হলো কখন খালি হলো, এটার অনুযায়ী আমাদের যে পাওয়ার অন করতে হবে অফ করতে হবে, এটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই, জিনিসটা অটোমেটিক করার জন্য আমাদের এই জিনিসটা দরকার, ওয়াটার লেভেল কন্ট্রোলার। মানে একটা পানির একটা হাইট শার্টের একটা লেভেল পর্যন্ত গেলে পরে এটা পাওয়ার অফ হয়ে যাবে, আবার ওই লেভেলের নিচে নেমে গেলে পরে পাওয়ারটা অন হয়ে যাবে, মানে ইয়ার পাম্পের পাওয়ার আর কি। তো এখানে দেখো, আমাদের এই যে একটা বিকার দেখিয়েছি, কিন্তু বিকারটা দিয়ে বুঝেছি এটা আসলে একটা ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক। এর মাঝে আমাদের কিছু প্রোব থাকবে, 4টা প্রোব এখানে দেখানো হয়েছে। প্রোব মানে হলো কানেক্টর আর কি বলতে পারো, বা এটা প্রোব মানে তো বোঝে আর কি, মিটারে যে কানেক্টর গুলো আমরা যেটা দিয়ে কাজ করি সেটা হচ্ছে মূলত প্রোব। তো এখানে 4টে এরকম প্রোব এখানে দেখানো হচ্ছে, ABCD। এর মধ্যে ডিটা হচ্ছে একদম শেষের লেভেল পর্যন্ত, মানে ওই ট্যাঙ্কের একদম বটম পর্যন্ত থাকবে। সি এটার মাঝামাঝি লেভেলের একটু নিচে, বিটা প্রায় মাঝামাঝি একটু উপরে, আর এ হচ্ছে একদম টপে। এই হচ্ছে আমাদের মূলত এই প্রোবের অ্যারেঞ্জমেন্ট এরকম হয় আর কি, এইভাবে রাখা হচ্ছে। তো আমাদের এই সার্কিটের কাজ যেটা হবে সেটা হলো, পানি যখন একদম এই পর্যন্ত পৌঁছে যাবে, একদম সব থেকে উপরের এই যে ইয়াটা লেভেল এ পর্যন্ত যখন পৌঁছে যাবে, তখন পাম্প অফ হয়ে যাবে। আবার এর নিচে বি পর্যন্ত যাবে, তখন একটা সিগন্যাল তোমাকে দিবে, কিন্তু পাম্প তখন অফই থাকবে। যখন এই সি বা বি পার হবে, তখন সেটা আবার পাম্পকে অন করবে, বা এখানেও অন হতে পারে।
তো এই দুই পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশনে সেটা অন করবে এবং বাকি যখন এই ডিটে পৌঁছাবে ডিটে সে পৌঁছাতে দিবে না আরকি। কারণ এই লেভেলের নিচে নামলে পাম্প অবশ্যই অন হবে। অন হলে পরে সেটা আবার এটা ফিল আপ করে আবার আগের অবস্থায় যাবে। যখন আবার এই পর্যন্ত পানি পৌঁছাবে তখন পাম্পটা আবার শাটডাউন করে দিবে। এই হচ্ছে মূলত এই সার্কিটটার কাজ। তো এটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমাদের একদম প্রোব থেকে যদি বলি, ধরো এ প্রোব হচ্ছে এটা, এ প্রোব এটা, এ প্রোবের সাথে দেখো একটা ট্রানজিস্টর এখানে আছে, বি এর সাথে একটা ট্রানজিস্টর, সি এর সাথে একটা ট্রানজিস্টর, আর ডি হচ্ছে মূলত এই যে এই পার্টটা হচ্ছে ডি। এই ডিটা আমরা নিচ্ছি হলো মূলত আবার 12 ভোল্ট ডিসি এই সাপ্লাই থেকে আমরা মূলত নিয়ে এটা ডি প্রোবটা বলছি, বা একদম নিচে টার্মিনাল যেটা, আর এই এবিসিডি এর উপরে এভাবে আমরা দিচ্ছি আর কি। আচ্ছা তুমি একটু ওয়েট করবো, আমি একটু আসছি 1 মিনিট। আচ্ছা আমার এখানে ব্রডব্যান্ড কানেকশন আজকে নাই, কোনো কারণে যদি প্রবলেম হয়েছে সাবধানে। তো যদি তোমাদের প্রবলেম হয় শুনতে বা কোনো কথা কেটে যায় একটু জানাবো, আমি আবার ওই কথাটা রিপিট করবো আর কি। আচ্ছা যাও, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের সার্কিট অ্যারেঞ্জমেন্টটা মূলত এরকম ছিল। এখন আমরা যেটা করবো এটা সার্কিট একটু বোঝার চেষ্টা করি। ধরো এই ডি পয়েন্ট এটা হচ্ছে ডিসি 12 ভোল্ট, আমরা এই সাপ্লাই কারেন্ট ভোল্টেজ হচ্ছে মূলত 12 ভোল্টের একটা সাপ্লাই দিয়ে এই সার্কিটটা অপারেট করা হয়। এখানকার পার্টস গুলো আগে দেখো, আমাদের কতগুলো আমরা যেটা দেখছি উপরে কিছু রেজিস্টার আছে, তারপরে এলইডি আমরা যেটা জানি যে লাইট এমিটিং ডায়োড, এগুলো ডায়োড গুলো আছে, কিছু কিছু ট্রানজিস্টর আছে, একটা আইসি এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে এনই 555, আমরা যেটা আইসি কথা বলেছি আগে, একটা প্যাকেজ আর কি। এর মধ্যে অনেক বড় একটা সার্কিট আছে কিন্তু আমরা এটাকে জাস্ট একটা প্যাকেজ হিসাবে এখানে মূলত দেখছি, এনই 555। তারপরে আরো কিছু ট্রানজিস্টর রেজিস্টার এবং এরপর একটা রেকটিফায়ার ডায়োড, আর তারপর একটা রিলে, আর তারপরে নিচে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা পাম্প বা মোটর, পাম্পের মোটরটা আর কি। এই হচ্ছে আমাদের পুরো সার্কিট অ্যারেঞ্জমেন্টে এইসব পার্টস গুলো আছে। এখন এইভাবে কানেকশন দেওয়ার পরে দেখো যদি এই ডি নিচে যদি থাকে, ওয়াটার লেভেলের একদম নিচে যদি ডি পয়েন্টটা থাকে, তাহলে এখান থেকে এর পর্যন্ত আমরা এই ডি আর সি এর মধ্যে গ্যাপ রেখেছি আর কি। কিন্তু এই গ্যাপটা ফিল আপ না একদম পুরোপুরি, মানে পুরোপুরি এমটি না, ফিল আপ থাকতে পারে, এমটিও হতে পারে কোনো সময়। তো এই গ্যাপের মধ্যে যখন ফিল আপ থাকবে তখন কি হবে, এটার মধ্যে পানি যেহেতু, পানিতে যেহেতু আমরা ফিল আপ করছি, আমরা জানি যে পানির রেজিস্ট্যান্স আছে আর কি। এটা যদি পিওর পানি হয়, পিওর ওয়াটার যদি হয়, একদম কারেন্ট ফ্লো করবে না, তার মানে রেজিস্ট্যান্স অনেক হাই। আর যদি পিওর ওয়াটার যদি না হয় তাহলে এর মধ্যে কিছু পরিমাণ সল্টও যদি থাকে বা কোনো আয়ন আয়ন যদি থাকে তাহলে এটা অনেক বেশি পরিমাণ কন্ডাকশনে যায় এবং এর রেজিস্ট্যান্স প্রায় অনেকখানি কম হয় আর কি পিওর ওয়াটারের থেকে। তো যাক, আমাদের মূলত এই পানি যেগুলো নিয়ে আমরা কাজ করছি বা আমরা খাচ্ছি আর কি, এগুলো আয়োনাইজড ওয়াটার, মানে এর মধ্যে আয়ন থাকে, বিভিন্ন রকমের সল্ট থাকে, এবং সবগুলো এগুলো মিলে এর রেজিস্ট্যান্সটা খুব বেশি বেশি হয় না আর কি, কম হয়, কমের দিকে হয়, কিলো ওহম এরকম রেঞ্জের রেজিস্ট্যান্স হয়। তো যাই হোক, এর মধ্যে কারেন্ট ফ্লো করার একটা খুব ভালো একটা অপশন আছে। তো আমরা ডিসি ভোল্টেজ এখানে দিচ্ছি 12 ভোল্ট, এর সাথে আমরা এখানে একটা মনে করো একটা রেজিস্টরের মতো একটা কিছু আছে, মানিটা এখানে একটা রেজিস্টর, তারপর হলো আমাদের সি, একটা আর একটা প্রোব আর কি। তো এর মধ্যে যদি পানি থাকে তেমন একটা রেজিস্টর দিয়ে তুমি 12 ভোল্টের সাথে এই সি কে কানেক্ট করছো, বুঝছো? এটা একটা পানির মধ্যে যেহেতু ডুবে আছে,
পানি একটা রেজিস্টরের মতো কাজ করছে, এটা প্রায় কিলো ওহম রেঞ্জে, ধরলাম এটা 100 কিলো ওহমই হলো। তো 100 কিলো ওহমও যদি হয় তাহলে ওই 100 কিলো ওহমের একটা রেজিস্টর দিয়ে এই সি আর ডি কে কানেক্ট করা আছে। পানি থাকা মানে হলো এটা, আর না থাকা মানে হলো এটা ইনফিনিটি রেজিস্ট্যান্স এখানে শো করবে, কোন ধরনের কোনো কারেন্ট ফ্লো তখন করবে না। তো এখানে যেটা হচ্ছে তাহলে এই যে এ পয়েন্ট যেটা, আচ্ছা প্রথমকার পয়েন্ট হলো আমাদের এ, আচ্ছা ধরলাম এ পয়েন্টটা নিয়ে আমরা কথা বলি, এই পয়েন্টটা। তো এটার সাথে এই পর্যন্ত প্রায় ওই একই রেজিস্ট্যান্সই হবে। তো এই ডি বা 12 ভোল্ট যে টার্মিনালটা, ওই যে 12 ভোল্টের যে টার্মিনালটা এখান থেকে যাচ্ছে, এই ডি এর সাথে আমরা 100 কিলো ওহমের একটা রেজিস্টর দিয়ে যদি এর সাথে লাগানো হয়, তার মানে হলো ডি এর একটা অংশ, মানে কারেন্টের একটা অংশ এই ট্রানজিস্টর আসছে, কিউ1 ট্রানজিস্টরে আসছে। তাহলে কিউ1 ট্রানজিস্টর আসলে পরে কিউ1 কে ওপেন করবে, তাই না? কিউ1 ওপেন করা মানে হলো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে এই কিউ1 ট্রানজিস্টরে কালেক্টর দিয়ে এমিটার হয়ে এই পয়েন্টে আসবে। এই গ্রাউন্ড এটার পটেনশিয়াল কত এই পয়েন্টে কেউ বলতে পারবা? স্যার 0 জিরো। কেন জিরো? গ্রাউন্ড করা আছে। এটা চিহ্ন দেখে বোঝা গেল এটা হচ্ছে গ্রাউন্ড, এই যে চিহ্নটা গ্রাউন্ডের পটেনশিয়াল সবসময়তেই জিরো। তো হ্যাঁ, এটা গ্রাউন্ডের পটেনশিয়াল আবার এটা দুই রকম হতে পারে, এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাউন্ড আর এটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। তুমি ভার্চুয়ালি যে কোনো পয়েন্টকে গ্রাউন্ড হিসেবে ধরে নিতে পারো। তো যখনই বলছে এটা গ্রাউন্ড তখনই তার পটেনশিয়াল তোমাকে জিরো বলতে হবে। তো যাক, আমাদের এখানে এটা সিম্পলি যেটা আমরা এখানে গ্রাউন্ড দেখেছি এটা অ্যাকচুয়াল গ্রাউন্ড এবং এর পটেনশিয়াল আসলে জিরো। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়ে রেকটিফায়ার দিয়ে কালেক্টর থেকে এমিটার হয়ে গ্রাউন্ডে চলে আসলো। তাহলে এইটুকু যে কারেন্ট যখন আসছে তখন দেখো এর সাথে এটা যখন যাবে ওই সময় এলইডি কে জ্বালিয়ে দিয়ে যাবে, বুঝছো? এলইডি জ্বলবে। তার মানে এলইডি জ্বলবে কখন? যখন মানে এটা জ্বলবে কখন? যখন এই পর্যন্ত পানি থাকবে, এই পর্যন্ত যখন পানি থাকবে তখন এটা জ্বলবে। এবং এটা যদি জ্বলে তাহলে এইখানকার এই যে কালেক্টর যে কারেন্টটা আছে এই কারেন্টটা তখন কি করবে? এদিক দিয়ে কি যাওয়ার সম্ভাবনা আছে? এদিক দিয়ে আর যাওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? কারণ হলো এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেটা এখানে এসে দেখবে দুইটা পাথ আছে, একটা হচ্ছে এইদিকে যেতে পারে আর একটা এদিকে যেতে পারে। যখন আমরা এখানে একটা ভোল্টেজ দিয়েছি বা একটা কারেন্ট যখন আমরা দিয়েছি, এটা এই সুইচটা ওপেন আছে। ওপেন আছে মানে হলো এই সি এবং ই এর মধ্যে রেজিস্ট্যান্স প্রায় জিরো বা কাছাকাছি, জিরোর কাছাকাছি আর কি। তার মানে এখানে কারেন্ট খুব ভালোভাবে ফ্লো হতে পারবে এদিকের তুলনায়, কারণ এর সামনে যে ক্যাপাসিটর আছে, আরো আইসি আছে, আইসির মধ্যে আরো কম্পোনেন্ট আছে। তো এই কারেন্টটা এদিকে যাওয়ার থেকে এদিকে যাওয়া সহজ। তার মানে হলো এদিকে কোনো কারেন্ট ফ্লো না হয়ে সম্পূর্ণটা এদিকে যাবে এবং গ্রাউন্ডেড হয়ে যাবে। তার মানে হলো এইদিকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে এই আইসিতে কোনো কারেন্ট, মানে আইসি 2 নম্বর পিনে কোনো কারেন্ট এখানে পাচ্ছে না। তো এই 2 নম্বর পিনটা এখানে ধরতে পারো এটার ইনপুট, 3 নম্বর পিনটা হচ্ছে আইসির আউটপুট। তো আমরা যদি 2 নম্বর পিনে কোনো কিছু এটা ট্রিগারিং না করি, এটা আইসি এখানে যদি আমরা কোনো ভোল্টেজ এখানে না দিই, তাহলে 3 নম্বর পিনে এটা কোনো কিছু আমরা ভোল্টেজ পাবো না এবং এফেক্টিভলি এখানে ভোল্টেজ পাবো না বলে এই কিউ4 ট্রানজিস্টরটা অফ থাকবে। এই অফ থাকার কারণে এদিকে কোনো কারেন্ট ফ্লো হবে কি? এদিকে এটা যদি অফ থাকে তাহলে এই কারেন্টটা তখন এদিকে না আসে এদিকে যাবে। কিন্তু এদিকে গেলেও আমাদের এই যে এই ট্রানজিস্টরটার উপর ডিপেন্ড করছে, এই কারেন্টটা এখান থেকে যে এই ট্রানজিস্টর পর্যন্ত আসলো, যে এই ট্রানজিস্টরে আসার পরে এটাকে ওপেন করবে। এখন ওপেন যদি করে তাহলে এখান থেকে একটা কারেন্ট আবার আসার সম্ভাবনা আছে। এই কারেন্টটা যে এই ট্রানজিস্টর হয়ে এই পর্যন্ত আসতে পারে। এখন এই পর্যন্ত আসার পরে সে এদিকে যাবে কি যাবে না এটা ডিপেন্ড করবে এই ট্রানজিস্টরটা অন আছে কিনা। এখন তারপরে কন্ডিশনে যাই, এই ট্রানজিস্টর অন আছে কিনা এটা দেখা যাবে কিভাবে? এটা কোথায় যাচ্ছে দেখো, এদিক দিয়ে যে এরকম ভাবে এসে এটা আসলে এখানে, তার মানে যে বি যে প্রোবটা, এই বি প্রোবের উপর ডিপেন্ড করছে এরপরে এটা অন হবে কিনা, শুধু এর উপরে না। যাক, তাহলে এখানে বি এর বিষয়টা হলো কি? তাহলে বি প্রোব হচ্ছে এটা, বি প্রোব যখন এ পর্যন্ত আছে এখানে যদি পানি টাচ করে থাকে তাহলে এটা আবার একই কন্ডিশন, যে এরকম ভাবে যে ডিসি যে 12 ভোল্ট ছিল এর সাথে এটা 100 কিলো বা এরকম কোন একটা সাধারণ একটা রেজিস্টার দিয়ে কানেক্ট করার মতো অবস্থা। তার মানে এদিকে একটা কারেন্ট ফ্লো হওয়ার সম্ভাবনা আছে, মানে হবে আর কি। ওই কারেন্টটা ফ্লো হয়ে এই ট্রানজিস্টরকে ওপেন করবে, কিউটাকে ওপেন করবে। আর কিউটা যদি ওপেন থাকে তাহলে এই যে কারেন্টটা এখানে ফ্লো হচ্ছিল এই ডিসি থেকে, এই কারেন্টটা আগে কিন্তু এই যে এখানে একটা রেজিস্টার তুমি মনে করো ভার্চুয়ালি এটাকে দিয়ে, মানে পানি হিসাবে মনে করো এখানে একটা রেজিস্টার দিয়ে এর সাথে কানেক্ট করেছে, এটা বেজকে ওপেন করবে। আর একটা কারেন্ট এখান থেকে আসছিল 2.2 কিলো ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে, যেটা কিনা এই কারেন্টটা পর্যন্ত এসে এটা যদি অন থাকে, মানে এরকম ভাবে যখন আমরা ভোল্টেজ দিচ্ছি এটা অন থাকবে অবশ্যই, তখন এই কারেন্টের দিক দিয়ে ফ্লো হয়ে আবারও
গ্রাউন্ডেড হয়ে যাবে এবং যাওয়ার সময় এই এলইডি কে জ্বালিয়ে দিয়ে যাবে। তার মানে হলো আমাদের এই পয়েন্টটা তো আছেই, মানে এরকম এই যে টার্মিনালটা এই পর্যন্ত তো ওয়াটার ট্যাঙ্ক ফিল আপ আছেই, এটাও ফিল আপ আছে। তাহলে এটা একটা মূলত ওয়াটার লেভেলের ইন্ডিকেটর, কত এটা ফুল আছে নাকি এটা 3/4 আছে, 3/2 আছে, এরকম ভাবে আমাদের মূলত এগুলা ইন্ডিকেট করবে আর কি। এবং তার সাথে সাথে পাম্পটাও কন্ট্রোল করবে। তো যাক, এটা যদি অন থাকে মানে বি পর্যন্ত যদি পানি থাকে তাহলে এদিকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এই কারেন্ট যদি ফ্লো, হ্যাঁ, এটা যদি এখানে যদি কারেন্ট ফ্লো যদি না হয়, না হলে পরে এই কারেন্ট এদিকে এসে এই ট্রানজিস্টরকে ওপেন করতে পারছে না, ফলে এটাও আমাদের অফ থাকছে, এটা অফ থাকছে। এটাও যদি অফ থাকে তাহলে কি হবে, আমাদের পাম্পটা অন হবে না। কিন্তু এটা যদি লেভেল নিচে নেমে যায়, এই বি এর নিচে যদি পানির লেভেলটা যদি নেমে যায় তাহলে কি হবে, এখানে কারেন্ট ফ্লো করার মতো কোনো অবস্থা পাবে না, এটা ওপেন হয়ে গেল। ওপেন হলে পরে এই ট্রানজিস্টরটা কি হবে, এটা অফ থাকবে। আর এটা যদি অফ থাকে তাহলে আমাদের এই তো অবশ্যই অফ থাকবে, কারণ এই আরো উপরে আছে, এটাও অফ, এটাও অফ। তাহলে এটা যে কি করবে, এটা যে এই 2 নম্বর পিনে একটা ভোল্টেজ দিবে, এখানে যদি ভোল্টেজ দাও তাহলে 3 নম্বর পিন থেকে একটা আউটপুট পাওয়া যাবে। কেন পাওয়া যাবে, কারণ হলো এই ট্রানজিস্টর এভাবে তৈরি করা আছে, এটা 3 নম্বর পিনটা হচ্ছে আউটপুট, আর এখানে 4 নম্বর 8 নম্বর পিন হচ্ছে মূলত একটা সাপ্লাই ভোল্টেজ, এটা এখানে থ্রেশহোল্ড রিসেট, আর এটা 1 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড। এরকম কিছু আমাদের এখানে ইয়া করা আছে আর কি। আমরা যদি এটার পিন আউটটা দেখতাম তাহলে একটু ক্লিয়ার হতো আর কি। পিন আউটটা আমরা দেখে আসি 555। আচ্ছা, পিন আউট তো এটাতে আবার ডিলিট করে দিয়েছি আমি আর কি। আচ্ছা যাক, এখানে পিন আউটটা ডিলিট করে দিয়েছি আমি। তো আপনি যদি মনে রাখো পিন আউট এরকম ছিল আর কি, আমাদের 1 নম্বর পিন 2 নম্বর পিন এরকম ভাবে যেটা বললাম, এটা হচ্ছে তার পিন আউট হয়। যাক, তো এই 3 নম্বর পিনে তুমি আউটপুট পাবে আর কি। আমাদের এখানে ভয়ের কিছু না, আমরা এই ট্রানজিস্টর মানে আইসি নিয়ে আমরা এরকম সার্কিট প্র্যাকটিক্যালি করবো না। আপাতত এটা জানার চেষ্টা করছি যে ইলেকট্রনিক্সটা কতখানি মজার, এই জন্য আর কি। এবং এটা ভয় কাটানোর জন্য মূলত সার্কিট গুলো নিয়ে আলোচনা করি, যদি একটুখানিও যদি তোমাদের আগ্রহ তৈরি হয়। তো যাই হোক, আমাদের এরকম ভাবে যদি হয় তাহলে 3 নম্বর পিন আমাদের এখানে কোনো ভোল্টেজ মানে এখানে যদি অফ থাকে আর কি, পানি যদি এখানে না থাকে, তাহলে এখন এই ভোল্টেজটা এ থেকেও এখান থেকে যে এখানে একটা ভোল্টেজ দিবে, এই ভোল্টেজ দিলে পরে 3 নম্বর পিন একটা ভোল্টেজ এখান থেকে ছাড়বে আইসিটা, তখন এই ট্রানজিস্টর অন হবে। এই ট্রানজিস্টর অন হলে পরে এটা যে একেও অন করবে, বুঝছো? তাহলে এই ট্রানজিস্টরটা অন থাকছে। তারপরে 2 নম্বর ইয়ে পয়েন্ট যেটা বি যে প্রোবটা, এই বি প্রোবেও যদি পানি না পাই তাহলে এই ট্রানজিস্টরটাও ইয়ে থাকবে, অফ থাকবে। এটা যদি অফ হয় তাহলে এই কারেন্ট এদিকে ফ্লো না হয়ে এদিকে যাবে, এদিকে গেলে পরে এটা যে আবার এই ট্রানজিস্টরকে অন করবে। ফাইনালি আমাদের এই ট্রানজিস্টর এটা দুইটাই অন হলো। এই দুটো যদি অন হয় তাহলে এই কারেন্টটা ফ্লো হয়ে এরকম ভাবে এসে এই রিলের এই যে কয়েলে একটা ভোল্টেজ পাচ্ছি, এই কয়েলে যদি ভোল্টেজ পাই তাহলে রিলেটা অন হলো। এটা অন হওয়া মানে হলো পাম্পটা অন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মূলত কাজ। তাহলে এইটা যখন আমাদের এই যে বি পয়েন্টের নিচে যখন নামবে তখন আমাদের এই পাম্পটা অন হবে। একই রকম ভাবে এসি এর জন্য বলা যায়, এসিও যদি তুমি এখানে ভোল্টেজ এখানে ইয়ে না দাও তাহলে এখানে কারেন্ট ফ্লো থাকবে না। এটা যদি না থাকে তাহলে আমাদের এই কারেন্টটা ফ্লো হচ্ছে না, তখন এলইডিটা জ্বলবে না। কিন্তু এসি এর সাথে মোটরের কোনো কানেকশন নাই। আমাদের এ আর বি পর্যন্ত এই সার্কিট অনুযায়ী এ এবং বি থেকেই এটা মোটরের কানেকশনটা এরকম কন্ট্রোল করা হয়েছে আর কি। তো এই আর কি আমাদের মূলত ওয়াটার লেভেল কন্ট্রোলার। এটা দিয়ে আমরা মূলত পানির একটা নির্দিষ্ট হাইট গেলে পরে এটা পাম্পটা অন হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে। আর একটা হাইটের নিচে নেমে গেলে পরে, এখানে বি এর নিচে নেমে গেলে পরে এই পাম্পটা আবারও অন হয়ে যাবে এবং তাকে এইটুকু লিমিটের মধ্যে অটোমেটিক্যালি কন্ট্রোল করে রাখবে। তো এই হচ্ছে আমাদের এই সার্কিটের কাজ। আমরা তারপরে সার্কিটে যাই। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এই সার্কিট একটু বড় আর কি, তারপর আমি দিয়েছি এটা জাস্ট একটু বুঝবা এই জন্য আর কি। তাহলে দেখো, এই সার্কিটে যখন বর্ণনা করতে যাচ্ছিলাম আমরা শুরু করেছিলাম এটার সেন্সর থেকে। এই প্রোব গুলোকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ সেন্সর। তাহলে সেন্সর থেকে শুরু করলাম, তারপর আস্তে আস্তে এখানে মাঝে ভোল্টেজের সাথে কিছু ব্যাখ্যা করলাম। তারপরে আমাদের যে এন্ড কি বলে এটাকে, আমাদের যে পরে যে ইয়েগুলো আছে, মানে আমরা যে ফাইনাল যে যেখান থেকে কাজগুলো পাবো আর কি, সেটার সম্পর্কে বলেছি, যেটা হচ্ছে আমাদের এখানে রিলে বা মোটরটা। আমরা আগের কথাটাও এখানে একই রকম ভাবে বলেছি। আমাদের এখানে ইনপুট নিয়ে কথা বলছি, সেন্সরটাও মূলত এক ধরনের ইনপুটের জন্যই ব্যবহার করছি আমরা। আমরা এখানে সিগন্যাল ইনপুট নিয়ে কথা বললাম, তারপর ইনপুটের সাথে তারপরে আউটপুট পর্যন্ত গেছি এবং মাঝে ভিসিসি আছে। আমরা এরকম একটা মোটামুটি ফরম্যাট ফলো করছি আর কি।
এখানেও তো আমরা ইনপুট নিয়ে কথা বলেছিলাম, প্রথমে প্রোবস এর কথা বলেছি যেটা ইনপুট, এই ইনপুটের নিয়ে পরে ফাইনালি কি আউটপুট তুমি পাবা সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল আর কি। যাক, আমরা এরপরে একই রকম ভাবে এখানে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের ওই একই রকম ভাবে 555 আইসি দিয়ে আর একটা রেন রেন অ্যালার্ম প্রজেক্ট। রেন অ্যালার্ম মানে হলো বৃষ্টি যদি আসে তাহলে তুমি বাড়িতে ভিতরে বসে থেকে বুঝতে পারবে যে বৃষ্টি আসছে, যদি আমরা একটু শব্দ শুনে বুঝতে পারি। তারপর অনেক সময় বিল্ডিং এর যদি উঁচু হয় বা সেরকম অ্যাক্সেস যদি কাছাকাছি না থাকে জানালায়, তখন সেটা বোঝা যায় না যে বৃষ্টি আসলো কিনা। তারপরে কাপড় চোপড় থাকলে সেটা আবার ভিজে যায়। এই কারণে আমরা মূলত এরকম একটা প্রজেক্ট কাজে লাগাতে পারি যে বৃষ্টি হলে পরে সেখানে তোমার আগে থেকে একটা মানে আগে থেকে বলতে কি যখন শুরু হবে আর কি, ইমিডিয়েট যখন শুরু হবে তখন থেকে একটা সিগন্যাল পেয়ে যাবে আর কি। তো এটার কাজ হলো মূলত এটি। দেখো আমাদের এই যে 555 যে আইসিটা, এটা মূলত একটা টাইমার আইসি। এই টাইমার আইসি পিন আউট গুলো তো এখানে ভালো মতো দেওয়া আছে। এখানে 1 নম্বর পিন হচ্ছে জিএনডি লেখা, এটা ক্লিয়ার বুঝতে পারছি কিনা। এটা জিএনডি মানে হলো গ্রাউন্ড। 2 নম্বর পিন হচ্ছে আমাদের এখানে এটা ট্রিগার। তারপরে এরকম ভাবে 3 নম্বর আউটপুট, 4 নম্বর হচ্ছে রিসেট। এরকম ভাবে আমাদের কিছু আরো ভিসিসি এরকম ইয়াগুলো আছে, থ্রিশোল্ড গুলো আছে, এগুলো আমরা এরকম ভাবে কাউন্ট করতে পারি। 2 নম্বর 6 নম্বর এটা মূলত এই ট্রিগার এবং থ্রিশোল্ড, এই জন্য আমরা মূলত এটা ব্যবহার করি। তো যখন আমরা এখানে যেটা করা হবে সেটা হলো এই 2 নম্বর পিন আর 6 নম্বর পিন, এটা যখন এই ট্রিগার এবং থ্রিশোল্ড, এটা দেখো ট্রিগার আমার অলরেডি করা আছে। এরকম ভাবে একটা ভোল্টেজ দিয়ে আমার এর যেহেতু আমাদের 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই, এই 12 ভোল্টের সাথে এটা অলরেডি ট্রিগার করা আছে। তার মানে তুমি এটাকে বাইরে থেকে এই আইসিটাকে ট্রিগার করবে না, আইসিটা অলরেডি ট্রিগার্ড হয়ে আছে। এটা যদি ট্রিগার্ড হয়ে থাকে তাহলে কি হবে, এটা 3 নম্বর পিনে আউটপুট তুমি কন্টিনিউয়াসলি পাবে। কিন্তু কন্টিনিউয়াসলি পাবে কিভাবে, এই আউটপুট যেটা তুমি পাচ্ছ এই ট্রিগারিংটা যে হচ্ছে সেটা আবার একটা আরসি নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে। এই যে এখানে এইটুকুর মধ্যে দেখো এটা একটা রেজিস্টর, একটা ক্যাপাসিটর, এই আরসি নেটওয়ার্ক দিয়ে মূলত ট্রিগারিংটা করা হচ্ছে। আমরা জানি যে আরসি নেটওয়ার্কের একটা টাইম কনস্ট্যান্ট আছে, এটা একটা সার্টেন লেভেল পর্যন্ত চার্জ হয়, তারপর আবার ডিসচার্জ হয়। এই চার্জ ডিসচার্জের যে ইয়েটা সময়টা এটা টাইম কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে সার্কিটের, মানে ওই যে আরসি নেটওয়ার্কের। তো এই ভ্যালু গুলো দিয়ে মূলত টাইমিংটা কন্ট্রোল করা হয় এবং এই ট্রিগারিংটা একটা ফ্রিকোয়েন্টলি এটা ট্রিগারিং করা হয় আর কি। একটা নির্দিষ্ট সময় পর পর এই ট্রিগারিংটা করা হয় এই আরসি নেটওয়ার্ক দিয়ে। তখন যেটা হয় সেটা হলো যে 3 নম্বর পিনে আউটপুট আছে, আউটপুট নাই, আউটপুট আছে, আউটপুট নাই, এরকম ভাবে একটা সিগন্যাল তুমি কন্টিনিউয়াসলি পেতে থাকবা এই ট্রিগারিং অনুযায়ী। তখন যেটা হবে সেটা হলো যে এখানে একটা ওইরকম ভাবে যদি তুমি একটা পালস দিচ্ছ না এরকম ভাবে যদি করতে থাকো, তাহলে এই যে এখানে একটা বাজারে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেই বাজারে একটা বিপ আওয়াজ শোনা যাবে আর কি। মানে যে হর্ন যেভাবে আমরা শুনি আর কি, ওরকম ধরনের একটা জিনিস বাজার। এখানে যদি একটা এরকম ভাবে ফ্রিকোয়েন্সি সম্বলিত একটা সিগন্যাল যদি দেওয়া হয় তাহলে এখান থেকে একটা সাউন্ড হবে। এটাই আমাদের মূলত এই মানে আউটপুটের কাজটা। আর ইনপুটে যেটা হচ্ছে সেটা হলো এখানে একটা সেন্সর আছে। এটা দেখো দুইটা মানে কতগুলো কে যদি পাশাপাশি একটা মধ্যে আরেকটা যদি এরকম ভাবে রাখা হয়, ঢুকিয়ে রাখা হয়, তাহলে এভাবে এই সেন্সরটা তৈরি করা হবে। তো এই এটা দেখো এটার সাথে বি এর কোনো কানেকশন নেই। বি একটা পুরোটা একটা মানে একটা কন্ডাক্টর আর কি, এরকম ভাবে একটা একটা মধ্যে ঢুকে আছে, কিন্তু কারোর সাথে কোনো কানেকশন নাই, পুরোপুরি এরকম ভাবে ডিসকানেক্ট অবস্থা আছে। এর সাথে একটা পজিটিভ মানে 12 ভোল্টের একটা সাপ্লাই গেছে, আর বি থেকে আমরা এটার আউটপুটটা মানে সেন্সর আউটপুটটা নিচ্ছি আর কি। যাক, তো এখানে যদি কোনো কিছু না থাকে, একদম যদি শুকনো থাকে, তাহলে এ আর বি একদম ডিসকানেক্টেড, প্রায় ওপেন সার্কিটের মতো অবস্থা, এবং এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো যদি না হয় মানে এই কারেন্ট এখানে ফ্লো হতে পারছে না আর কি। এটা তো গ্রাউন্ডেড, তাই না? এই যে এইখান থেকে যেটা আসছে এই রেজিস্টারটা, এটা তো গ্রাউন্ডেড। তাহলে এই গ্রাউন্ডেড হয়ে গেলে পরে আমাদের এখানে কারেন্ট ফ্লো হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো রেজিস্টার অথবা শর্ট সার্কিট বা যে কোনো ভাবে একটা রেজিস্ট্যান্স তুমি কমাতে পারছো, ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো এদিকে হচ্ছে না। তো যেটা হবে সেটা হলো যে কারেন্ট ফ্লো যদি হবে কখন, যখন এখানে বৃষ্টি একটা ফোঁটা পড়লো, তাহলে এইটুকুর মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স গ্রো করবে। এই রেজিস্ট্যান্স যদি গ্রো করে তখন এখানে কি হবে, একটা 12 ভোল্টেজ সাপ্লাই যে এবং এখানে একটা রেজিস্ট্যান্সের মধ্যে একটা ড্রপ ঘটাবে, এবং কিছু একটা কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে এই টু এর 4টা টু এই ট্রানজিস্টরের মধ্যে সে আসবে। তাহলে এটা বেজকে যদি ওপেন করে, তাহলে এটা বেজ ওপেন করলে তখন এদিকে একটা কারেন্ট ফ্লো হয়ে কালেক্টর দিয়ে ইমিটার পর্যন্ত আসতে পারবে। এখন এই কারেন্টটা যদি ফ্লো হয় তো সেই কারেন্টটা ফ্লো হয়ে যাবে কোথায়, আবার এখানে দুইটা দিকে যাওয়ার রাস্তা আছে, একটা হচ্ছে এদিকে একটা এদিকে। এই কারেন্টটা ফ্লো হয়ে একটা গেল এদিকে যে এই ট্রানজিস্টরকে ওপেন করবে,
আরেকটা ফ্লো এইদিকে যে এই ট্রানজিস্টর ওপেন করবে, মাঝে একটা ক্যাপাসিটর আছে। আমাদের এটা যদি মোমেন্টারি চার্জ যদি এরকম ভাবে আসে, তাহলে আমাদের এই ট্রানজিস্টরটা, এই কারেন্ট যেটা আসছিল ট্রানজিস্টরের মধ্যে দিয়ে, সেটা এই ক্যাপাসিটি দিয়ে খুব ভালোভাবে ফ্লো করতে পারবে। কিন্তু কন্টিনিউয়াসলি যদি এরকম ভাবে থাকতে থাকে, তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে, তারপরে আর হবে না। কারণ এটা ক্যাপাসিটর, এর আরসি টাইম কনস্ট্যান্ট যেটা আছে, ওই আরসি মানে টাইম কনস্ট্যান্টের সময় পর্যন্ত এইটা কারেন্ট ফ্লো হবে, তারপরে আর হবে না। এটা আরসি নেটওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে আর। তাহলে এখানে একটা আরসি নেটওয়ার্ক এখানে আছে। যাক, তাহলে এখানে আমাদের প্রথম কথা ধরি যে কারেন্ট ফ্লো হচ্ছে একটা, এই কারেন্ট যেটা আসছিল, এই কারেন্ট আসবে কেন? কারণ এখানে একটা ওয়াটার ড্রপ যদি পড়ে, রেড ড্রপ যদি এখানে পড়ে, তাহলে সেটা যে এটাকে একটা ভোল্টেজ ড্রপ ঘটাবে এই আর বি এর মধ্যে, এবং এই বেজে একটা কারেন্ট ফ্লো হবে। বেজে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে একটা কারেন্ট এই কালেক্টর দিয়ে এমিটার পর্যন্ত আসবে। এমিটার এসে সে একটা এই বেজটাকে ওপেন করবে, আবার এই বেজকে ওপেন করবে। এই বেজ ওপেন করা হলে কি হবে, এখানে আর একটা কারেন্ট ফ্লো শুরু হবে। এই শুরু হয়ে কি হবে, এই যে এলইডি যেটা, এলইডি কে জ্বালাবে। তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে এটা অন হয়েছে, মানে এখানে বৃষ্টি হচ্ছে আর কি। সাথে সাথে এদিকে যে কারেন্টটা যাচ্ছিল, সেটা যে এই ট্রানজিস্টর ওপেন করবে, এই ট্রানজিস্টর যদি ওপেন হয়, তাহলে এটা যে এটা যে কি করবে, এই 4 নম্বর যে রিসেট পিন যেটা, ওই রিসেট পিনে যে স্ট্রাইক করবে। তাহলে এটা অলরেডি ট্রিগার হয়ে আছে, কিন্তু এই রিসেটটা কি করবে, তাকে আবার প্রথম থেকে শুরু করবে। তখন এই ট্রিগারিংটা আবারও প্রথম থেকে ঘটবে, এবং বাজার সাউন্ড আবার শুরু হবে আর কি। কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় পর যে আবার এটা অফ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না এটাকে রিসেট করছো। এই আর কি আমাদের রেন ড্রপ, মানে এখানে রেন বললে পারে একটা বাজার সাউন্ড শুনবা, মানে একটা পিপ আওয়াজ শোনা যাবে, এবং সাথে এখানে একটা এলইডি মানে লাইটও জ্বলতে দেখা যাবে। তো এই হচ্ছে ওয়াটার লেভেল, সরি কি বলে এটা, রেন অ্যালার্ম প্রজেক্ট বলতে পারো এটাকে। তো এগুলো খুব বেশি যে বড় প্রজেক্ট সেটা না, তো মজার জন্য আর কি মূলত এটা করা যেতেই পারে। আচ্ছা, এরপরে আমাদের এফএম ট্রান্সমিটার। এটা ছাড়া আমাদের সিলেবাসে কিছু মিল আছে, কারণ এগুলো আমরা ট্রান্সমিটার নিয়ে ল্যাবে কাজ করব, তখন আমাদের কিছু হলো এটা হেল্প করবে আর কি। এফএম ট্রান্সমিটার যেটা, সেটা হলো মূলত ফ্রিকোয়েন্সি মডুলেটেড ট্রান্সমিটার বলা হবে এটাকে। ফ্রিকোয়েন্সি মডুলেশন করা হয় এখানে। আরো, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ কথা? আমার নেট কানেকশনটা সম্ভবত আমারও প্রবলেম হচ্ছে, শোনা যায়? জি আচ্ছা, আগের দুটো সার্কিট কি তোমরা বুঝতে পারলে? জি আগে, স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটাকে জাস্ট ফান হিসেবে নাও, এটাকে সহজ ভাবে নাও, মজা হিসাবে, যাতে করে আমরা এটার সম্পর্কে একটা আগ্রহ জন্মাতে পারি আর কি। আর এখানে যে কথাগুলো বলছি, এটা তোমাদের শুধু যে থার্ড ইয়ারে লাগবে তা না, পরে ফোর্থ ইয়ার মাস্টার্সেও দরকার হবে এগুলো। ফোর্থ ইয়ার আরো বেশি প্রয়োজন হতে পারে কারো কারো ক্ষেত্রে, কারণ হলো তোমাদের জানো যে ফোর্থ ইয়ারে প্রজেক্ট আছে, তোমাদের প্রজেক্ট আছে না প্র্যাকটিক্যালের সাথে ফোর্থ ইয়ারে? আচ্ছা, কি তোমরা কি জানো এটা? জি স্যার। শুনেছি। তো ওই আমরা থিসিস যেরকম ভাবে মাস্টার্সে করি, প্রজেক্ট আমাদের এরকম করতে হবে, একটা প্র্যাকটিক্যালে একটা মার্কের একটা অংশ নিয়ে প্রজেক্ট করা হয়েছে। তো তোমরা এই প্রজেক্ট করার সময় ম্যাটেরিয়াল সিনথেসিস করতে পারো, অথবা থিওরিটিক্যাল কাজ করতে পারো কম্পিউটারে, ক্যাস্টেপ প্রোগ্রামিং এরকম ভাবে, অথবা ইলেকট্রনিক্স এর কাজও করতে পারো। এইসব প্রজেক্টও তোমরা ইচ্ছা করলে পারে করতে পারো আর কি, যেটা তার কাছে সহজ মনে হয় বা আগ্রহ যেখানে আছে। তো সেখানেও আমাদের মূলত এই প্রজেক্টের জন্য এগুলো কাজে আসবে, খুব ভালো কাজে আসবে। এবং এটার একটা বড় সুযোগ আছে, সেটা হলো এই প্রোগ্রামিং করে আমাদের এই প্রজেক্ট গুলো করা আর কি, মানে ইলেকট্রনিক্স এর সাহায্যে। আমরা এটা নিয়ে আরেকটু কথা পরে শেষের স্লাইডে যে বলবো, আমরা এটা আগে বলে নিই। দেখো, এটা একটা ট্রান্সমিটার, এফএম ট্রান্সমিটার। কারণ হলো এটা বলছি কেন, যে এটা ফ্রিকোয়েন্সি মডুলেশন করা হয় এখানে। তো এটাতে কি কি পার্টস আছে? প্রথমে দেখতে পাচ্ছি আমরা রেজিস্টার আছে কিছু, এই যে সবুজ কালারের যেটা কালার করে দেওয়া আছে, এটা রেজিস্টার সবগুলাই। সিম্বলটা একটু ভিন্ন ভাবে দেখিয়েছে, মানগুলো দেখলে বুঝতে পারবে। 10 কিলো ওহম, এটা 1 মেগা ওহম, এটা 10 কিলো ওহম। উপরে আর 1 2 3 4, মানে এটা রেজিস্টার 1, রেজিস্টার 4, এরকম ভাবে এটা মূলত বলছে। স্যার, হ্যাঁ, বলো। আমরা কোথায় কি পরিমাণ রেজিস্ট্যান্স ইউজ করবো এটা কিভাবে বোঝা যাবে?
কোথায় কি পরিমাণ রেজিস্ট্যান্স ইউজ করবো এটা আস্তে আস্তে এটা বুঝে যাবে যে আমাদের মনে করো এখানে 10 কিলো ওহম দিব নাকি 1 কিলো ওহম দিব, আমাদের এখানে কতখানি কারেন্ট ফ্লো দরকার এটা দেখে আমাদের বুঝতে হবে যে মানে রেজিস্ট্যান্সটা কেমন হতে হবে, কতখানি ভোল্টেজ ড্রপ আমরা করাতে চাচ্ছি। এটা ক্যালকুলেশন আছে তোমার যে সব থেকে বেশি যে ফর্মুলা গুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু ভি বাই ভি ইকুয়ালস টু আই যে ফর্মুলাটা। হ্যাঁ, ওই ফর্মুলা অনুযায়ী তুমি এখানে ভোল্টেজ কত ড্রপ করাতে যাচ্ছ, কত কারেন্ট এখানে তোমার ফ্লো হচ্ছিল, ওই অনুযায়ী রেজিস্টরটা এখানে অ্যাড করতে হবে আর কি। আর ট্রানজিস্টরের কোন মডেলটা ইউজ করবো এটা ট্রানজিস্টরের প্রপার্টি দেখতে হবে যে এই ট্রানজিস্টরটা এই প্রপার্টি আছে আর কি, সেটার বেস কারেন্ট এত ম্যাক্সিমাম নিতে পারে, কালেক্টর কারেন্ট ম্যাক্সিমাম এত নিতে পারে, এরকম ভাবে আমরা এই ট্রানজিস্টর গুলো মডেল সিলেক্ট করব। এটা ম্যাক্সিমাম এত পাওয়ার, বুঝছো? আরো কিছু আছে কিউ ভ্যালু, মেলা কিছু এখানে প্যারামিটার তোমরা পরে করবো আর কি। এই আমাদের এই ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারই হবে, এই কোর্সেই হবে আর কি। ক্যাপাসিটরের জন্য একই কথা, এখানে আরসি নেটওয়ার্কের টাইম কনস্ট্যান্ট কেমন হওয়া উচিত, এটা আর এর ভ্যালু এত হলে পরে ক্যাপাসিটরের ভ্যালু কত হবে, এগুলো সবগুলো মিলে এটা ডিজাইন করা হয় আর কি। এবং ডিজাইন করাটা একটু জটিল, আমরা ডিজাইনের দিকে যাব না, ডিজাইন করাটা একটু জটিল। অনেক সময় বড় সার্কিট হলে পরে, এগুলো ছোট সার্কিট, এগুলো ডিজাইন একা একাই করতে পারবো, কিন্তু একটু বড় সার্কিট হলে পরে সেটা ডিজাইন একা একা করাটাও একটু জটিল। আমাদের একটা গ্রুপ অফ হতে হয়, ডিজাইনার হতে হয়। যাক, তো আমাদের এখানে সার্কিট একটু বুঝি। আমাদের এখানে ট্রানজিস্টর আছে মূলত দুইটা, একটা ট্রানজিস্টর মূলত অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করছে, আর আরেকটা ট্রানজিস্টর এটা অসিলেটর হিসাবে কাজ করছে। অসিলেটর কেন? কারণ হলো আমাদের জানি যে একটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড ট্রান্সমিটার। আচ্ছা, ট্রান্সমিটার জিনিসটা কি? ট্রান্সমিটার জিনিসটা হলো মূলত তোমার একটা সিগন্যালকে দূরে পাঠানো আর কি, ওয়্যারলেস কমিউনিকেশন যেটা বলা হয় আর কি। ওয়্যারলেস কমিউনিকেশনের একদম বাচ্চাকালের স্টেজ হচ্ছে এই ট্রান্সমিটার রিসিভার এগুলো। তো ইচ্ছে করলে পরে আমরা এরকম ভাবে মোবাইলে যেরকম কথা বলি ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে, ইচ্ছে করলে এরকম ভাবে আমরা অল্প রেঞ্জের মধ্যে বানাতে পারি। আচ্ছা, প্রথম কথা হলো এই যে এই ট্রান্সমিটার গুলার কিছু রেস্ট্রিকশন আছে। এটা যদি কেউ বানাতে চাও, এটা একটা রেস্ট্রিকশন আছে, সেটা হলো আমরা এটা যে কোনো রেঞ্জের বানাতে পারি না। এটা আমাদের গভর্নমেন্ট একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, এটা 100 মিটারের উপরে এই ট্রান্সমিটার বানানো নিষিদ্ধ আর কি। তুমি 100 মিটার পর্যন্ত এটা বানাতে পারো গবেষণার জন্য, কিন্তু এর বেশি রেঞ্জের ট্রান্সমিটার তুমি বানাতে পারবে না। তারপরে কথা হলো যে স্পেশাল এরিয়া যেগুলো, সেসব এরিয়াতে যে আমরা এই ট্রান্সমিটার অন করতে পারবো না, কারণ হলো এটা হলো যেটা ট্রান্সমিটার, এটা ফ্রিকোয়েন্সি তুমি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারো, এবং ওই ফ্রিকোয়েন্সিতে ইচ্ছা মতো যে কোনো সিগন্যাল তুমি ট্রান্সমিট করতে পারো, যে কোনো কথা, যে কোনো সাউন্ড তুমি ট্রান্সমিট করতে পারবে। তো এই জন্য এই রেস্ট্রিকশনটা দেওয়া হয়। তুমি যদি মনে করো যে আমরা আমাদের একটা রেডিও সিগন্যাল একটা মানে একটা সেন্টার আছে আর কি, সেই সেন্টারে একটা আলাদা পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি থাকে, তোমরা জানো যে 88.0 মেগাহার্টজ। শুনেছেন এটা? কোন কোন ইয়ার ফ্রিকোয়েন্সি এটা? 88.0। তোমরা কি রেডিও শোনো? স্যার রেডিও পদ্মা মনে হয়। না, 88.0 মেগাহার্টজ রেডিও ফুর্তি। রেডিও ফুর্তি, হ্যাঁ। এটা ঠিক এফএম আর কি। হ্যাঁ, তো রেডিও ফুর্তি, তো এটার জন্য আলাদা 88.0 মেগাহার্টজ। এখন তুমি যদি মনে করো যে এটাকে 88.0 মেগাহার্টজ এর একটা ট্রান্সমিটার তুমি বানাবা, ইজিলি বানাতে পারো। এখন তুমি মনে করো এটা চালালা 88.0 মেগাহার্টজ একটা ট্রান্সমিটার, এবং একটা সিগন্যাল দিলা একটা কন্টিনিউয়াস বিপ সাউন্ড, তাহলে এর আশেপাশে যদি আমি থাকি, তাহলে আমি কিন্তু আর ওই রেডিও সিগন্যালটা আমি শুনতে পাবো না। এটা হচ্ছে অসুবিধা। এই কারণে এগুলো রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, তুমি ইচ্ছা মতো যে কোনো ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে পারবে না। মানে যে ফ্রিকোয়েন্সি গুলো এখানে অ্যালোকেট করে দেওয়া আছে বিভিন্ন রেডিও অপারেটরদের জন্য, রেডিও স্টেশন গুলোর জন্য, তুমি এই ফ্রিকোয়েন্সিতে এটা বানাতে পারবে না। তারপরে কথা হলো এটা যদি বানাতে পারো, সেটাকে আবার তুমি বেশি রেঞ্জ পর্যন্ত দিতে পারবে না। এইগুলো রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। তো আমরা গবেষণার জন্য এরকম 100 মিটার রেঞ্জ পর্যন্ত এটা বানাতেই পারি। তো সেই সেন্সে এটা বলা। আমাদের এই ট্রান্সমিটারের যে কাজটা সেটা হলো এখানে একটা অডিও সিগন্যাল আমরা দিব, এই অডিও সিগন্যালটাকে এটা ওয়্যারলেসলি এটাকে আমাদের দূরে পাঠাতে হবে আর কি, এবং সেখানে একটা রিসিভারও থাকবে, আমরা সেখান থেকে আমরা এই কথাগুলো শুনতে পারবো আর কি। এটাই। তো এটা ফ্রিকোয়েন্সি মডুলেট করতে হবে, তার মানে তোমার এখানে ফ্রিকোয়েন্সি আগে থেকে একটা থাকবে। মডুলেশন মানে কি? এটাকে আরেকটার সাথে মিশানো আর কি। তোমার একটা ফ্রিকোয়েন্সি আগে থেকে আছে, তুমি আরেকটা ফ্রিকোয়েন্সি এখানে দিচ্ছ, আগের ফ্রিকোয়েন্সির সাথে এই ফ্রিকোয়েন্সি মিশিয়ে একটা কম্বাইন্ড ভাবে তুমি এটাকে পাঠাবে। কেন পাঠাবে? কারণ হলো যে আমাদের কথা বলছে যে ফ্রিকোয়েন্সিতে, এই ফ্রিকোয়েন্সিটা খুবই কম। এই ফ্রিকোয়েন্সি কম হওয়ার কারণে মানে এটা হার্জ রেঞ্জের আর কি,
তো ফ্রিকোয়েন্সি কম হওয়ার কারণে আমরা এটাকে দূরে বেশি পাঠাতে পারি না। আমরা যে কথা বলছি এটা একটা রুম, দুইটা রুম, তিনটা রুম ম্যাক্সিমাম, এর বেশি তুমি এটাকে পাঠাতে পারবে না আরকি। তো এই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা যদি আমাদের অনেক দূরে পাঠাতে হয়, তখন আমাদের করতে হবে কি, এটা ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। সেই ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য মূলত এই মডুলেশনটা করা হয়। এখানে খুবই হাই ফ্রিকোয়েন্সি মেগা হার্জ, গিগা হার্জ রেঞ্জ যে ফ্রিকোয়েন্সি তুমি এখানে জেনারেট করতে পারবে অসিলেটর দিয়ে। এখানে মূলত মেগা হার্জ রেঞ্জ, যদি এখানে এফএম, এফএমটা সাধারণত মেগা হার্জ রেঞ্জেরই মডুলেশন এখানে করে আরকি। তো এটা মেগা হার্জ রেঞ্জে ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হলে তোমাকে এটা মেগা হার্জ রেঞ্জের একটা ট্রানজিস্টর সুইচ করতে হবে আরকি। মানে একটা ট্রানজিস্টর লাগবে যেটা কিনা মেগা হার্জ রেঞ্জে, মেগা সাইকেল রেঞ্জে ওই সুইচিংটা করতে পারে। মানে অন অফ এই জিনিসটা মেগা হার্জ রেঞ্জে যেন হয়। তো এই কাজটা করা হয়েছে এখানে। এখানে দেখো একটা অসিলেটর, একটা নেটওয়ার্ক এখানে আছে। মোটামুটি এইটুকু হচ্ছে আমাদের অসিলেশন ইউনিট হচ্ছে এটা। এইটুকু যে অংশটা এটা হচ্ছে অসিলেশন ইউনিট। তো অসিলেটরটা কি করবে, এখানে দেখো একটা ইয়ে আছে এল অন, মানে হলো এটা একটা কয়েল, মানে ইন্ডাক্টর আর কি। এল এল দিয়ে সাধারণত ইন্ডাক্টর বোঝায়, সেলফ ইন্ডাক্টেন্স সেল এল, ওটা যেমন যে এটা প্রত্যেকটা এল বলা হয়। এবং এটা মূলত এটা ইন্ডাক্টর, এবং এর ইন্ডাক্টেন্স হচ্ছে 0.1 মাইক্রোহেনরি, খুবই কম। আর আরেকটা হচ্ছে এটা ক্যাপাসিটর আছে, সেই ক্যাপাসিটরটা আবার ভ্যারিয়েবল ক্যাপাসিটর, এটা 4 থেকে 40 পিকো ফ্যারাড। এর মধ্যে যে কোনো ভ্যালু তুমি সিলেক্টিভলি এটা থেকে সিলেক্ট করতে পারো আর কি। তো এখানে এটা একটা মূলত প্যারালাল রেজোন্যান্ট সার্কিট এখানে তৈরি করা হয়েছে। তোমরা প্যারালাল রেজোন্যান্ট সার্কিট ফার্স্ট ইয়ারে পড়েছো। আমরা এটা যখন ল্যাবে পড়বা ওই সময় তো আবারও এগুলো আলোচনা হবে, প্যারালাল সিরিজ রেজোন্যান্ট সার্কিট। তো প্যারালাল রেজোন্যান্ট সার্কিট এখানে মূলত এখানে একটা কাজ করছে আর কি। তারপরে যেটা দেখো এইটুকুর মধ্যে আমরা যেটা বলেছিলাম একদম শুরুতে কি আছে, এই শুরুতে একটা আরসি নেটওয়ার্ক আছে। এই আরসি নেটওয়ার্ক থাকার কারণে এই যে এটা একটা টাইম কনস্ট্যান্ট আছে, ওই টাইম কনস্ট্যান্ট অনুযায়ী ও এই ট্রানজিস্টরটাকে অন করবে এবং অফ করবে। অন অফ যদি এটা হয়, তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল ওই যে +9 ভোল্ট, এই +9 ভোল্টের কারেন্টটা এর মধ্যে দিয়ে যে কারেন্ট একবার যাবে একবার যাবে না, একবার যাবে একবার যাবে না, এই জিনিসটা এখানে ঘটতে থাকবে আর কি। ফাইনালি যেটা হবে, এটা হওয়ার জন্য এখানে যখন তোমার কন্টিনিউয়াসলি একটা কারেন্ট ফ্লো হচ্ছে হচ্ছে না, অসিলেশন হচ্ছে, তখন সেখান থেকে কি হয়, এই যে এই কয়েল থেকে একটা সিগন্যাল এনার্জি আকারে এরকম ভাবে বের হয়ে যায় আর কি, রেডিয়েট হয়ে যায়। তো এই রেডিয়েশনটাকে আমরা এটাকে ডিরেকশনাল করার জন্য একটা অ্যান্টেনা দিয়ে এটাকে জাস্ট ছেড়ে দেওয়া হয়, এবং সেখান থেকে তুমি একটা সিগন্যাল এরকম পাবা, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল এখানে পাবা। ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল অনুযায়ী এই এনার্জিটা এখান থেকে ডিসিপেটেড হয় এই কয়েল থেকে। কখন হবে, যদি তুমি এখানে একটা কন্টিনিউয়াসলি একটা ফ্রিকোয়েন্সি আছে এরকম, মানে একটা এসি সিগন্যাল যদি এখানে দাও এই কয়েলে, তাহলে এই ঘটনা ঘটে আর কি। তো এই কাজটা করা হবে। তাহলে তুমি যদি এইটুকু অংশ না রাখতা, এই সম্পূর্ণ অংশ যদি না রাখতা, তাহলে এটা কন্টিনিউয়াসলি একটা ফ্রিকোয়েন্সিতে একটা কিছু এরকম ভাবে এই এনার্জি রেডিয়েট করতে থাকতো, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখান থেকে রেডিয়েট হতেই থাকতো। তো এটাকে আমরা মডুলেট করবো কিভাবে, আমরা যে কথা বলছি সেই কথা বলাটা আমরা এরকম ভাবে একটা মাইক দিয়ে এটাকে রিসিভ করব, যেটা এখানে কন্ডেন্সার মাইক বলা হয়, বা এমনি মাইক্রোফোনও বলতে পারো। এই মাইক এটা রিসিভ করে কি হবে, এটা একটা রেজিস্টার দিয়ে এর অপারেট করা হচ্ছে। এটা আসলে মূলত কাজ করছে এভাবে, এই আমরা যখন কথা বলি এর সামনে, তখন এর মধ্যে দিয়ে যে রেজিস্ট্যান্স যেটা, ওই রেজিস্ট্যান্সটা কম বেশি হয়। এই কন্ডেন্সার মাইক্রোফোনের যে নিয়ম সেটা হলো, এর সাথে যদি তুমি একটা সাউন্ড সাউন্ড যদি এখানে করো, তাহলে এই কন্ডেন্সারের যে রেজিস্ট্যান্স যেটা, এটা কম বেশি হয়। কিভাবে কম বেশি হয়, এর উপরে কার্বনের ফিল্ম থাকে। মনে করো এই যে এটা দেখতে পাচ্ছি কিনা, এটা একটা কার্বনের ফিল্ম, তারপরে এটা একটা কার্বনের ফিল্ম পাশাপাশি থাকে। এরকম ভাবে পাশাপাশি থেকে দুইটা ফিল্মের সাথে দুইটা কানেকশন, একটা উপরে একটা নিচে, এই যে এটা। এখন এটা যদি কোনো কিছু ইয়ে না করো, মানে যদি সিগন্যাল না আসে, তাহলে এই দুটো ফিল্মের মধ্যে এক রকমের প্রেশার থাকবে। আমরা যদি কথা বলি, তাহলে এটা যখন ভাইব্রেট করবে, তখন একটা ফিল্মের সাথে আরেকটা ফিল্মের প্রেশারের ভ্যারিয়েশন হবে, এবং সেই রেজিস্ট্যান্সটাও তখন চেঞ্জ হবে আর কি। তাহলে এই আমরা যখন কথা বলছি, যে কথা বলছি ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী এটা রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, এবং সাথে করে কি হবে, এখানে যে কারেন্টটা এখানে ফ্লো হওয়ার একটা সম্ভাবনা আছে, ওটা তখন এদিকে ফ্লো হবে। একটা আহ যদি এখানে না থাকতো, তাহলে যে পরিমাণ ফ্লো এখানে পেতে, এই রেজিস্ট্যান্সটা যদি ভ্যারি করে, একবার কম হচ্ছে একবার বেশি হচ্ছে, মানে একবার রেজিস্টার এখানে লাগাচ্ছ একবার উঠাচ্ছ, তাহলে এই ঘটনা যদি হয়, তাহলে এখানে যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা ভ্যারি করবে। এটুকু বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখো, আমাদের এখানে যদি কোনো কিছু এই কন্ডিশন না থাকতো, তারপর আমরা এখানে একটা ভোল্টেজ ড্রপ পেতাম, কারণ হলো এটা ভোল্টেজটা এটা এর মধ্যে যাওয়ার একটা অপশন আছে।
কিন্তু যদি এটা থাকে এবং যদি কন্টিনিউয়াসলি ভ্যারি করে তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো হবে এবং এখানে একটা ভোল্টেজ ড্রপ ঘটাবে এবং সেই ভোল্টেজ ড্রপটা ভ্যারি করবে। ভ্যারি যদি করে তাহলে ওই ভ্যারি করা মানে হলো এটার অনেকটা মানে এটা এসি একটা সিগন্যালের কাছাকাছি, মানে আমাদের এটা অল্টারনেটিভ শেষ নিচ্ছে না, এটা ভ্যারিয়েশন এখানে একটা আছে আর কি, এটা ডিসি না আর কি, যা হোক এটা ডিসি না। তো এরকম যদি ভ্যারিয়েশন থাকে তাহলে এর মধ্যে এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এটা ফ্লো করতে পারে আর কি, আমরা জানি। তো এই কারেন্টটা এবার কি করবে, ক্যাপাসিটরের মধ্যে ফ্লো হবে, ফ্লো হয়ে এই পর্যন্ত আসলো। এখন এখানে আবার দেখছি 4টা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর, এটা দিয়ে কি করা হয়েছে, এখানে এটার ফিক্সড বায়াসিং করা হয়েছে এই রেজিস্টরটার ক্যাপাসিটরটার, সরি 4টা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর মিলে এই এই ট্রানজিস্টরটার একটা ফিক্সড বায়াসিং করা হচ্ছে, 4টা রেজিস্টর এবং একটা ট্রানজিস্টর। তো এখানে যেটা দেখো এটার একটা কমন ভ্যালু আছে আর কি, একটা রেশিও আছে, এটাতে 10 কিলো আর এটাতে 1 কিলো, এটাতে 100 কিলো আর এটাতে 100 ওহম, কিছু নাই মানে হলো ওহম, 100 ওহম। তাহলে এই যে এরকম ফিক্সড বায়াসিং যখন করা হয় তখন এই রেজিস্ট্যান্সটা হয় মোটামুটি কমের, মানে একদম শুরু থেকে যদি বলো সব থেকে কম হবে এই এমিটরের রেজিস্টরটা, যেটা এখানে দেখো 100 ওহম। তার থেকে বেশি হবে কালেক্টরের রেজিস্টর, এটা হচ্ছে দেখো 10 কিলো ওহম। তার থেকে বেশি হবে এটার বেজের এইটুকু অংশের রেজিস্ট্যান্স, যেটা কিনা 100 কিলো ওহম। আর এরপর আরো বেশি, এটা হচ্ছে 1 মেগা ওহম। একটু মাল্টিপ্লিকেশনটা দেখো, এটা হচ্ছে 100 ওহম, 100 ওহমের সাথে কত গুণ করলে পরে 10 কিলো ওহম হয়, মানে এখানে কিলোর জন্য তো 10,000 আছেই, সাথে আরো একটা কিলোর জন্য তো 1,000, তাই না, এখানে 1,000 আর এখানে 10, তাহলে 10,000। তাহলে 10,000-এর মধ্যে তুমি এটা কত দিয়ে গুণ করেছো, এটা মোটামুটি এটা 100 গুণ, 100 গুণ হচ্ছে এটা, এটার 100 গুণ যখন এটার 10 গুণ হচ্ছে এটা, বুঝছো, এরকম মোটামুটি একটা রেশিও এরকম ভাবে সবসময় করা হয়। এখন তুমি বলতে পারো যে এই ভ্যালু গুলো কি এটা 1 মেগা, 10 কিলো, এটা 100 কিলো, এটা 100 ওহমসই রাখতে হবে না কম বেশি করা যায়? হ্যাঁ, তুমি এইটুকু অংশ মানে সার্কিটের এইটুকু অংশ চেঞ্জ করতে পারো। এটা রেজিস্টার যদি চেঞ্জ করো ভ্যালুটা, এটা ভ্যালু চেঞ্জ করে হয়তো তুমি এখানে 1 কিলো ওহম দিলা, সম্ভব এখানে 1 কিলো ওহম দিতে পারো, 4.7 কিলো ওহম দিতে পারো, কিন্তু এখানে যাই দিবা সেই অনুযায়ী কিন্তু আবার এই ভ্যালু গুলা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? এটার রেশিও গুলো ঠিক রাখতে হবে যাতে কিনা এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, এই ভোল্টেজ ড্রপটা যেন ফিক্সড থাকে। আমাদের এটা রেজিস্টরটার মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই ট্রানজিস্টরটাকে বায়াস করা। এই বায়াস করার জন্য এখানে ভোল্টেজটা আমাদের মূলত ফিক্সড রাখতে হয় বায়াসিং এর জন্য। এবং এই বায়াসিং এর জন্য এই ট্রানজিস্টরের পাশে যে রেজিস্টর গুলো লাগানো আছে এটা বায়াসিং এর জন্যই মূলত এখানে লাগানো আছে, এটাকে বলা হয় ফিক্সড বায়াস। কারণ হলো তুমি এটার এক্সটার্নাল যাই করো না কেন, যতক্ষণ পর্যন্ত এটা 9 ভোল্ট দিয়েছো আর এটা গ্রাউন্ড আছে ততক্ষণ পর্যন্ত এটা বায়াসিং কন্ডিশন চেঞ্জ হবে না, এই জন্য এটাকে বলা হয় ফিক্সড বায়াস। তো বায়াস আরো আছে, সেলফ বায়াস আছে বা আরো অন্যান্য বায়াসিং আছে, তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আর কি। তো আপাতত বোঝো এই পর্যন্ত। তাহলে এখানে আমরা কারেন্ট ফ্লো পাচ্ছিলাম যখন কিনা এর মধ্যে একটা সাউন্ড তৈরি করা হচ্ছে, কারেন্ট এখানে ফ্লো হবে এবং হয়ে এই পর্যন্ত আসবে। তো এখানে যদি একটা কারেন্ট ফ্লো হয়ে এই পর্যন্ত আসে এবং কারেন্টটা কিনা ওই যে সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি নিয়ে আসছে, আমরা যে কথা বলছি যেটা ওই সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি নিয়ে এখানে আসছে, এবং তখন কি করবে এই ট্রানজিস্টরটা একবার ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী এটা কন্ডেনশনে যাবে, কন্ডেনশনে যাবে না, বা কম যাবে বেশি যাবে, এবং ফাইনালি এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো এই দিয়ে হবে। আর কারেন্ট ফ্লো যদি এদিক দিয়ে হয়, একটা কারেন্ট কিন্তু এদিক দিয়েও আবার ফ্লো হবে, একটা ব্রাঞ্চ কিন্তু এদিকেও যাবে। এইদিকে যে ব্রাঞ্চটা যাচ্ছে ওই ব্রাঞ্চটা কি নিয়ে যাচ্ছে, এটার মধ্যে কোনো ডিসি অংশ এদিকে আসবে না, যা আসবে সম্পূর্ণটা এসি আসবে, কারণ এটা একটা ক্যাপাসিটর। এবং ওই এসি যে ফ্রিকোয়েন্সিটা এটা কি করবে, এখানে যে ফ্রিকোয়েন্সিটা আগে জেনারেট হচ্ছিল এটাকে মডিফাই করবে, ওই ফ্রিকোয়েন্সির সাথে কিছু অ্যাড করবে, কিছু কমাবে, এই ঘটনা ঘটবে। তখন যেটা হয় সেটা এই জিনিসটাকে আমরা বলি মূলত ফ্রিকোয়েন্সি মডুলেশন। এবং মডুলেশন হয়ে এই সিগন্যাল যেটা আগে ট্রান্সমিট হচ্ছিল একটা কন্টিনিউয়াস একটা বিপ আকারে, এটা কিনা এখন এই যে ফ্রিকোয়েন্সি অনুযায়ী, এটা ফ্রিকোয়েন্সি অনুযায়ী এটা মডিফাইড হয়ে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এখন ট্রান্সমিট হবে। এবং ফাইনালি আশেপাশে যদি কোনো রেডিও থাকে তুমি যদি ওই এটার যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা যদি টিউন করো তাহলে এই সিগন্যাল তুমি এক্স্যাক্টলি যেটা এখানে ব্রডকাস্ট করছিল সেটাই ওখানে পাবো। এ পর্যন্ত কি ক্লিয়ার তোমাদের? আচ্ছা, আমাদের 11টা 3 বাজছে, তোমাদের এরপরে লুসি ম্যাডামের ক্লাস ছিল তাই না? জি স্যার। তো লুসি ম্যাডামের ক্লাসটা তোমাদের আজকে হবে না, আজকে আমি আর একটু কন্টিনিউ করবো, পুরো ক্লাসটা নিব না, আমার হয়তো আর 5-10 মিনিট হলে শেষ হয়ে যাবে।
তো ম্যাডামের ক্লাসটা আজকে হবে না, সামনের সপ্তাহ থেকে আবার হবে। তোমাদের চলে যাওয়ার দরকার নেই, অনেকে চলে যাচ্ছে দেখছি, ক্লাস তো এখনো শেষ হয়নি। হ্যাঁ, আমরা আজকে এই যে ইন্ট্রোডাকশন একদম ক্লোজ করে ফেলবো, আমরা সামনের ক্লাস থেকে একদম সিলেবাসের মধ্যে ঢুকে যাবো। তো এরপরের এএম রিসিভার, এই রিসিভারও তোমাদের ল্যাবে আছে, তোমরা ল্যাবে এগুলো নিয়ে কাজ করবো আর কি, এটাও আমাদের ল্যাবে কাজে দরকার হবে। আমরা এখন পর্যন্ত যেটা সিগন্যাল ট্রান্সমিট করলাম, এই ট্রান্সমিট করা সিগন্যালটাকে আমাদের রিসিভ করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা রিসিভারের দরকার। এখন এই ট্রান্সমিটার যদি হয় এফএম ট্রান্সমিটার, তোমার রিসিভারও হতে হবে এফএম রিসিভার। যদি এই ট্রান্সমিটার যদি এএম ট্রান্সমিটার হয় তাহলে তোমাকে এখানে এএম রিসিভারই নিতে হবে। কিন্তু আগেরটাই আমরা দেখো এটা করেছি এফএম ট্রান্সমিটার, এখন আমরা রিসিভারের সময় নিয়েছি এএম রিসিভার। এটা ইচ্ছে করে নেওয়া, কারণ যাতে পার্থক্যটা বুঝতে পারো এবং এটা একটা কন্ডিশন যাতে বলতে পারি আর কি, যে আমাদের সমান সমান নিতে হবে। এফএম ট্রান্সমিটার যদি হয় আমাদের রিসিভারও এফএম হতে হবে, এএম ট্রান্সমিটার যদি হয় তাহলে রিসিভারও এএমই হতে হবে। এএম মানে হলো কি, কেউ বলতে পারবো এএম মানে কি? amplitude modulation है। হ্যাঁ, এ মানে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন ছিল এফএম, আর এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে এখানে আমাদের যে সিগন্যালটা, সেই সিগন্যালের অ্যামপ্লিটিউড আমরা চেঞ্জ করব একটা ওয়েভের, এবং সেটা সে মাধ্যমে আমরা মূলত মডুলেশনটা করব। তাহলে আমাদের কথা যেটা বলবো, কথা অনুযায়ী এটার অ্যামপ্লিটিউডটা এখানে চেঞ্জ হবে এবং সেভাবে মডুলেশন হয়। তো ওই মডুলেটেড হয়ে আছে কোন একটা সিগন্যাল, এটাকে আমরা এখন রিসিভ করাটা হচ্ছে কাজ। এএম রিসিভারের কাজ হলো অ্যামপ্লিটিউড মডুলেশন করা হয়েছে এমন একটা সিগন্যালকে এটা রিসিভ করতে হবে, রিসিভ করে তোমাকে এটা শুনতে হবে কানে। তাহলে আগে যেরকম ভাবে এরকম রিসিভ একটা সিগন্যাল তৈরি করছিল আর কি, এফএম সিগন্যাল একটা তৈরি করছিল, এখন আমাদের মনে করে এএম সিগন্যাল এরকম ভাবে তৈরি করা আছে কোন একটা সার্কিট থেকে, এটা আমাদের রিসিভ করতে হবে। তো মজার বিষয়, এটা একটা অ্যান্টিনা। এই অ্যান্টিনাটা কি করবে, আমাদের একটা সিগন্যাল ক্যাচ করবে। আমরা যে এখানে আছি আমাদের আশেপাশে অনেক অসংখ্য সিগন্যাল ঘোরাফেরা করছে, মূলত প্রায় সব রকমের সিগন্যালই এখানে ঘোরাফেরা করছে। আমাদের রেডিওর যে সিগন্যাল গুলো, সেই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, মোবাইলের ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এগুলো সবকিছু সবকিছু আমাদের এখানে আশেপাশে অসংখ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে আছে আর কি, প্রেজেন্ট আছে। তাহলে তুমি যদি এখানে একটা অ্যান্টেনা রাখো, তো এই অ্যান্টেনাটা সবগুলো ফ্রিকোয়েন্সিকে ক্যাচ করবে। তো সবগুলো ফ্রিকোয়েন্সিকে যদি ক্যাচ করে তাহলে এটা কিভাবে কাজ করবে, আমাদের একটা চিন্তা করতে পারো যে এটা মনে করো একটা অ্যান্টেনা। আমি চলে গেলাম। আচ্ছা যাক, তো এই যে কলমটাই মনে করো একটা অ্যান্টেনা। এখানে যদি কোনো একটা সিগন্যাল মানে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যদি এর মধ্যে যদি এখানে এসে পড়ে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যখন এরকম ভাবে ওঠানামা করছে আর কি ওই ফিল্ডটা, তো ইলেকট্রিক ফিল্ড যখন এরকম ওঠানামা করছে, এটা তো মেটাল, অ্যান্টেনা তো একটা মেটাল, তো এর সাথে আমাদের অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। তো এই ফ্রি ইলেকট্রন যেগুলো, সেই ফ্রি ইলেকট্রন গুলোও ওই সিগন্যাল অনুযায়ী এরকম ভাবে উপরে নিচে ওঠানামা করবে। বুঝছো তো, এটা হচ্ছে মূল প্রিন্সিপাল একটা অ্যান্টেনার। মূল প্রিন্সিপাল হচ্ছে এটা, যে এটা যদি একটা অ্যান্টেনা হয়, এখানে অসংখ্য সিগন্যাল আছে, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন এর উপরে পড়ছে, ওই ওয়েভের ইলেকট্রিক যে ফিল্ড, ওই ফিল্ড অনুযায়ী এই ইলেকট্রন গুলো একই সাথে ভাইব্রেট করবে। একই সাথে যদি ভাইব্রেট করে তাহলে এটার একদম শুরুতে, মানে এটা যদি অ্যান্টেনা হয়, ফিগার এখন দেখো, এই অ্যান্টেনার শুরুতেই এখানে একটা ভোল্টেজ তৈরি করবে। এটা খুবই কম ভোল্ট, অনেক কম, মাইক্রো ভোল্ট, পিকো ভোল্ট এরকম ধরনের রেঞ্জে একটা ভোল্টেজ এখানে জেনারেট করবে ওই ফিল্ড ভ্যারি করার জন্য। বুঝছো, তখন যে ফিল্ড এখানে যে ভ্যারিটা করলো, ওই ওই যে সিগন্যালটা এখানে আসছে, মানে যে ভোল্টেজটা এখানে ড্রপ হচ্ছে, এখানে সব ধরনের সিগন্যাল আছে। তুমি যে কথা বলছো সেই সিগন্যাল, মানে তোমার যে কাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি যেটা সেটা, অন্যান্য নয়েজ, ইলেকট্রোম্যাগনেটিক আশেপাশে নয়েজ, মোবাইলের সিগন্যাল, অন্যান্য সব রকমের যে রেডিও সিগন্যাল, এগুলো সবগুলো মূলত এই অ্যান্টেনাতে এখানে ধরা পড়বে। তো এর মধ্যে তুমি বুঝবা কিভাবে যে তুমি ওই ফ্রিকোয়েন্সিটাই ক্যাচ করবা যেটা তুমি ক্যাচ করতে যাচ্ছ? এটা বোঝার জন্য আমাদের মূলত এটাকে একটা ডিমডুলেটেড করতে হবে। সেই ডিমডুলেশনটাই এখানে করা হয়। এখানে সব প্রথম কথা হলো, আমরা মনে করো সার্টেন একটা ফ্রিকোয়েন্সি চাই, হতে পারে সেটা 88.0 মেগাহার্জ সামথিং বা 10 মেগাহার্জ, বা যা হোক একটা ফ্রিকোয়েন্সি তুমি চাচ্ছ। তো ওই ফ্রিকোয়েন্সির একটা তোমাকে কি বানাতে হবে, একটা
ট্যাঙ্ক সার্কিট বানাতে হবে। তো ওই ফ্রিকোয়েন্সি একটা এরকম ভাবে এলসি নেটওয়ার্ক যদি একটা বানানো, এলসি সার্কিট যদি এরকম ভাবে বানানো হয়, এটা দেখো এটা একটা এল মানে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর প্যারালাল লাগানো হয়েছে, এটাকে আমরা কি বলি প্যারালাল রেজোন্যান্ট সার্কিট। তো এই প্যারালাল রেজোন্যান্ট সার্কিট যদি হয়, এই প্যারালাল রেজোন্যান্ট সার্কিটের একটা বৈশিষ্ট্য আছে, এটা তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছিল, আরএলসি আরএল পড়েছিল না, আরএল সার্কিট মানে এল আর সি আর সার্কিট পড়েছিল না, এল আর সি আর জি স্যার পড়েছিলাম। এল আর সি আর রেজোন্যান্স, তারপর ওটা ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ার যেগুলো এগুলো পড়েছিল সেকেন্ড ইয়ারে। তো ওখানে এই এল মানে এল সি এবং এলসি নেটওয়ার্ক, যেটা এলসি নেটওয়ার্কের একটা ইয়ে ছিল, যা এটাকে যদি আমরা প্যারালালে লাগাই, এটা হচ্ছে আমাদের প্যারালাল রেজোন্যান্স সার্কিট। এবং এটার ইম্পিডেন্স বলে একটা কথা আছে, ইম্পিডেন্স মানে হলো এটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স সার্কিট। তো এই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স এটা ম্যাক্সিমাম হয় কখন, যখন এটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আসে আর কি। ওই বিহেভিয়ার তোমাদের কি মনে আছে? এটা তোমাদের মনে আছে কিনা? প্যারালাল রেজোন্যান্স সার্কিট। সম্ভবত মনে নাই, আমরা এটা এই ফিগার একটা নিয়ে আসলাম, এখন আমরা এটা একটু দেখি আর কি। দেখো এটা একটা প্যারালাল রেজোন্যান্স সার্কিটের মানে ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ারটা এখানে দেখানো হয়েছে আর কি। এদিক বরাবর হচ্ছে কি বলে এটাকে ইম্পিডেন্স, এখানে দেখানো হচ্ছে জেড, জেড মানে হচ্ছে ইম্পিডেন্স, যেটা কিন্তু আমাদের ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স আর কি। এটা একদম যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মানে এটা তোমরা জানো যে একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টর অথবা একটা রেজিস্টর, একটা এলসি সিআর এলসিআর, এগুলো সবগুলো সার্কিটের জন্য একটা করে সার্টেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থাকে। ওই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে তুমি যখন একটা সিগন্যালকে দিবা, তার জন্য এটা ম্যাক্সিমাম ইম্পিডেন্স শো করবে। এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ছাড়া বাকি সবগুলো ফ্রিকোয়েন্সির জন্য এটার ইম্পিডেন্স খুবই কম বা জিরোর কাছাকাছি বা শর্ট সার্কিটের মতো, জিরো ইম্পিডেন্সের কাছে। দেখো এটা জিরো আর এখানে এটা আর। তো এই হচ্ছে আমাদের মূলত ইম্পিডেন্সের ক্যারেক্টারিস্টিকটা। আমরা এখানে জিরো থেকে একদম ম্যাক্সিমাম পৌঁছে যাবো কখন, যখন এটা এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আসবে। এটা হচ্ছে আমাদের মূল জিনিস এই রিসিভ করার জন্য আর কি। একটা সিগন্যাল যখন এখানে আসছে, এটার এই যে ক্যাপাসিটর যেটা আছে, ভ্যারিয়েবল ক্যাপাসিটর যেটা আছে, এটাকে টিউন করে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয় যাতে করে এই যে এল এবং সি যে সার্কিট এখানে তৈরি হয়েছে প্যারালাল রেজোন্যান্স সার্কিট, এটার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তুমি যে ফ্রিকোয়েন্সি চাচ্ছ ওই ফ্রিকোয়েন্সি যেন সমান হয়। আবার বলছি, এটার এল সি যে নেটওয়ার্কটা এখানে আছে, এটা ক্যাপাসিটরটাকে চেঞ্জ করে এমন একটা ফ্রিকোয়েন্সিতে সিলেক্ট করা হয় যাতে করে তুমি যে ফ্রিকোয়েন্সিটা শুনতে চাও রেডিও, ওই ফ্রিকোয়েন্সিটা যেন এটা ফ্রিকোয়েন্সি হয়। মনে করো তুমি 88.0 মেগাহার্টজ শুনতে চাও, তাহলে এটাকে টিউন করে এটার যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এটা 88.0 মেগাহার্টজে সিলেক্ট করা হলো। তাহলে তাতে করে কি হবে, এখানে যে অ্যান্টেনা থেকে যে সিগন্যালটা আমরা এখানে পাচ্ছিলাম, আর এখানে বললাম যে সব রকম সিগন্যাল এখানে আছে, যত সিগন্যাল আশেপাশে ঘোরাফেরা করছে সবগুলাই এখানে ক্যাচ করবে এবং একটা ভোল্টেজ এখানে ড্রপ করবে। তো এই যে সিগন্যাল গুলো আসলো, এর মধ্যে ফ্রিকোয়েন্সি কারো কম কারো বেশি। তো তোমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেটা, ওই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সিগন্যালটার জন্য এটার ইম্পিডেন্স এই পজিশনে সব থেকে হাই। ইম্পিডেন্স কখন হবে, যখন সেটা কারেন্ট ফ্লো করার চেষ্টা করছে। এখানে ফ্লো করবে কোন দিকে, এটা যেটা একটা পজিটিভ ভোল্টেজ, এটা ফ্লো করার চেষ্টা করবে গ্রাউন্ডের দিকে। তাহলে এদিকে যাওয়ার সময় এটা ওই তোমার সিগন্যালটা, তোমার কাঙ্ক্ষিত সিগন্যালের জন্য এটা ম্যাক্সিমাম ইম্পিডেন্স পাবে, মানে ম্যাক্সিমাম বাধা পাবে। এবং বাকি যে সিগন্যাল গুলো আছে, নয়েজ, অন্যান্য চ্যানেলের সিগন্যাল বা অন্যান্য মোবাইলের সিগন্যাল, সবগুলা এর মধ্যে দিয়ে গ্রাউন্ডেড হয়ে যাবে এখানে। তাহলে এখানে সব থেকে বড় যে বিষয়টা, আমাদের ফিল্টারিংটা এখানে হয়ে যাচ্ছে। বুঝছো কি, আমাদের সব থেকে বড় ফিল্টারিংটা হচ্ছে এখানে। একটা এলসি যে নেটওয়ার্কটা, এটা কি করছে, আমাদের কাঙ্ক্ষিত যে সিগন্যালটা, ওই সিগন্যালটাই আমরা মূলত এখান থেকে পাবো, কারণ এখানে বাকি যে সিগন্যাল গুলো ছিল সবগুলোই গ্রাউন্ডেড হয়ে গেছে। এখন আমাদের 88.0 মেগাহার্টজ যে সিগন্যালটা এইটুকুর মধ্যে দিয়ে আসছে, এসে কি হবে, একটা এরকম ডায়োড আছে, ওই ডায়োডটাই পার করবে। এখন এই ডায়োডটা যখন পার করবে, আমাদের সিগন্যালটা এই পর্যন্ত ছিল এসি, এই ডায়োডটা যখন পার হলো, এটা হয়ে গেল এসির হাফ আর কি। মানে তোমার যে পজিটিভ হাফ সাইকেল গুলো শুধু থাকবে, বাকি নেগেটিভ হাফ সাইকেল গুলো এটা পার হতেই পারবে না। বুঝছো?
তো পজিটিভ হাফ সাইকেল গুলো শুধু এখানে থাকছে। তারপরে কথা হলো এখানে আমাদের ক্যাপাসিটর থাকবে। ক্যাপাসিটর একটা নেটওয়ার্ক। এখানে ভ্যালুটা একটু ভুল আছে, এটা 100 ন্যানো ফ্যারাড না, এটা 10 ন্যানো ফ্যারাডের মধ্যে হতে পারে, এটা 100 না। এই 10 ন্যানো ফ্যারাডের একটা ক্যাপাসিটর এখানে আছে, আর একটা মনে করো 100 ন্যানো ফ্যারাডের একটা ক্যাপাসিটর আছে। তাহলে তোমার এদিকে যাওয়ার থেকে এদিকে যাওয়া কোনটা সহজ হবে? আমাদের জানি যে ফ্রিকোয়েন্সি যেটা, এই যে এক্সএল আর এটা হচ্ছে এক্সসি। এক্সসি হচ্ছে আমাদের এটার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট তোমার রেজিস্ট্যান্স ক্যাপাসিটর জন্য, যেটাকে আমরা বলি রিঅ্যাক্ট্যান্স। তো আমরা জানি যে রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু হয় 1/2 পাই এফসি, তাই না? এক্সএল ইকুয়ালস টু 1/2 পাই এফসি। তো সি যত বেশি আমাদের এটার রিঅ্যাক্ট্যান্স তত কম। তাহলে আমাদের এটা যখন বেশি বা ফ্রিকোয়েন্সি যখন বেশি, ফ্রিকোয়েন্সি বেশি হলে আমাদের রিঅ্যাক্ট্যান্সটা কম হবে। এখানে আমাদের যে সিগন্যালটা আসছিল, এখানে দুই ধরনের সিগন্যাল আছে। একটা হচ্ছে মডুলেশন করা হয়েছে, এটার জন্য একটা ক্যারিয়ার ওয়েভ ছিল, সেই ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে আমাদের কথাতে বলছি কথা বলার ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি হয় অনেক বেশি, আর কথা যখন বলি সেই ফ্রিকোয়েন্সিটা কম। তো যে ফ্রিকোয়েন্সিটা বেশি তার জন্য দেখো, এই ফ্রিকোয়েন্সিটা যখন বেশি তখন এদিকে যাওয়াটা তার জন্য সহজ, কারণ আমাদের এখানে সি এর ভ্যালু বেশি, এফ এর ভ্যালু অলরেডি বেশি। তাহলে এদিকে যাওয়ার থেকে ওই বেশি যে ফ্রিকোয়েন্সিটা সেটা এদিকে যাওয়া সহজ। তাহলে আমাদের ক্যারিয়ার ওয়েভটা মূলত এটার মধ্যে যে এখানে গ্রাউন্ডেড হয়ে যাবে, তারপরে ক্যারিয়ার ওয়েভ তুমি আলাদা করে ফেললাম। আর বাকি যেটুকু থাকবে আমাদের যে কথা বলছে, যেটা ভয়েসের যে সিগন্যালটা, এটা ফ্রিকোয়েন্সি যেহেতু লো, এটা যখন এদিকে না যায় তখন এদিকে যাবে। এদিকে যদি যাই তখন আমরা এটা কি করতে পারি, এরপরে আমাদের এখানে রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, এবং একটা ট্রানজিস্টর দিয়ে এটাকে অ্যাম্পলিফাই এখান থেকে করবো। কারণ এই সিগন্যাল যেটা আসবে এটা পিওরলি ভয়েস সিগন্যাল। ওই ভয়েস সিগন্যালটাকে এখানে আসবে, কিন্তু এটা খুবই মানে দুর্বল হয়ে যাবে সিগন্যালটা, আর কি অনেক উইক হয়ে গেল। তখন ওই উইক সিগন্যালটাকে আমরা এখন এই যে বেজে যদি এটাকে ফিট করি, এটা বেজে অল্প পরিমাণে সিগন্যাল দিলে পরে এটা কিনা অনেক বেশি পরিমাণে এখানে সিগন্যালটা ড্রপ করবে, মানে এখানে একটা অ্যাম্পলিফিকেশন হবে আর কি, যেটা একটা ট্রানজিস্টর। ওই অ্যাম্পলিফাই হয়ে যে সিগন্যালটা তুমি পাচ্ছ সেটা তুমি এখানে একটা হেডফোন যদি লাগাও অথবা যদি একটা স্পিকার লাগাও, এটাকে শুনতে পারো। একদম সিম্পল একটা এম ট্রান্সমিটার রিসিভার এখানে মূলত বলা হলো। এই আর কি মূলত মোটামুটি এভাবে এই রিসিভার গুলো কাজ করে। এখন এটা এখানে যেরকম ভাবে কাজ করে, মোটামুটি রিসিভার যেগুলো আছে প্রায় সবগুলোর কাজই অনেকটা একই রকম। আমাদের এখানে তাকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে আলাদা করতে হবে, ডিমডুলেশন করতে হবে। এই ডিমডুলেশনটা হলো কোথায়? মূলত আমরা যখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে আলাদা করে ফেলবো, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আলাদা করেছি এইটুকু অংশের মধ্যে, সরি এইটুকু অংশের মধ্যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে আলাদা করেছি, তাহলে এইটুকুর মধ্যে আমাদের ডিমডুলেশনটা হয়েছে। আর ফ্রিকোয়েন্সি আমরা সিলেক্ট করলাম কিভাবে, ফিল্টারিং করলাম কিভাবে, ফিল্টারিং এর কাজটা হয়েছে মূলত এইটুকু অংশের মধ্যে। তারপরে কি করতে হবে, আমাদের অ্যাম্পলিফিকেশন করতে হবে। অ্যাম্পলিফিকেশন হয়েছে মূলত এইটুকু অংশের মধ্যে। তাহলে সব প্রথমে ফিল্টারিং, তারপর ডিমডুলেশন, তারপরে অ্যাম্পলিফিকেশন। একদম সিম্পল স্টেজ যদি বলা হয় তাহলে মূলত এটা। তোমরা এএম ট্রান্সমিটার করবা, এএম রিসিভার করবা ল্যাবে। তোমাদের ল্যাবে যেটা করা হবে প্র্যাকটিক্যাল দুটোই এএম দিয়ে করা হবে। এফএম এর কোনো ফাংশন তোমাদের ল্যাবে নাই, তবে এটা কারো আগ্রহ থাকলে করতেই পারো আর কি নিজের বাসায়। এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? সম্ভবত নাই। তাহলে এরপরে আমাদের যেটা হলো ওই দুইটা সার্কিট আগে যেটা বললাম, ট্রান্সমিটার এবং রিসিভার। এই ট্রান্সমিটার এবং রিসিভারকে যদি তুমি পাশাপাশি লাগাও তাহলে যেটা হবে সেই জিনিসটার নাম হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকির কাজ হলো তুমি কথা বলবা, আরেকজন শুনবে, ও কথা বলবে, তুমি শুনবা। এই জিনিসটা মানে ডুয়েল চ্যানেল যেটা কমিউনিকেশন, যেটা মূলত এটা ওয়াকি টকি দিয়ে হবে। তো এটা সিমপ্লেক্স হতে পারে, ডুপ্লেক্স হতে পারে। এই সিমপ্লেক্স ডুপ্লেক্স এটা আবার আলাদা টার্ম, এটা আমরা এখন না বলি। আপাতত মনে রাখো যে দুইজনই কথা বলবো, দুইজনই শুনবে। এই দুইজনই কথা বলবো, দুইজনই শুনবে। এই জিনিসটার জন্য যেটা দরকার, এটা হলো তোমার কাছে একটা ট্রান্সমিটার থাকতে হবে আর একটা রিসিভার থাকতে হবে। তোমার বন্ধুর কাছে একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার থাকতে হবে। তাহলে তুমি কথা বলবা, তোমার ট্রান্সমিটার ওটা শুনে ওটা ট্রান্সমিট করে দেবে, এবং ওই ট্রান্সমিট করা সিগন্যালটা তোমার বন্ধুর কাছে থাকা রিসিভারটা রিসিভ করবে। আর তোমার বন্ধু যেটা কথা বলবে সেটা তোমার বন্ধুর কাছে থাকা ট্রান্সমিটার রিসিভ করে তোমাকে ট্রান্সমিট করে দেবে, এবং তোমার রিসিভার দিয়ে তুমি এটা শুনবে। তাহলে এখানে দুই সেট ট্রান্সমিটার এবং দুই সেট রিসিভার এখানে দরকার হবে। প্রত্যেক বন্ধুর কাছে একটা করে ট্রান্সমিটার এবং একটা করে রিসিভার থাকবে। এই একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভারের যে সেট, এটাকে আমরা বলছি মূলত ওয়াকি টকি। তো এখানে ওটা কম্বাইন ভাবে দুটো সার্কিট এখানে দিয়েছে, এটা আমরা ডিটেলস এখানে বলবো না। জাস্ট মনে রাখো, এটা একদম ব্রড সেন্সে যদি বলি, এইটুকু অংশ এর মধ্যে দেখো স্পিকার আছে কোথায়, স্পিকার আছে এখানে। তাহলে স্পিকার যখন আছে তাহলে এটা মূলত আমাদের রিসিভার।
আর কন্ডেন্সার মাইক্রোফোন যেখানে আছে এটা মূলত আমাদের ট্রান্সমিটার। কন্ডেন্সার মাইক্রোফোন কি কেউ খুঁজে পেয়েছো? কন্ডেন্সার মাইক্রোফোন বা মাইক। তোমরা কি প্রেজেন্ট আছো ক্লাসে? হ্যালো, জি স্যার আছে। আচ্ছা যাক, আমাদের এইটুকু অংশ দেখো, এখানে যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের মূলত ট্রান্সমিটার সেকশনটা এখানে, আর রিসিভার সেকশনটা মূলত আছে হলো এইটুকু অংশের মধ্যে, এবং এটাকে আমরা সুইচ দিয়ে কন্ট্রোল করবো। এটা দেখো অন পোল, এখানে একটা অন পোল মানে টু পোল, মানে টু পোল টু ওয়ে আর কি, ডিপিডি ডাবল পোল ডাবল ওয়ে ডাবল থ্রো সুইচ, ডিপিডিটি সুইচ এখানে ব্যবহার করা হয়েছে। এটা তুমি যখন কথা বলবা তখন একদিকে রাখবো, যখন বলবা না তখন আরেক দিকে রাখবো। দেখো না যে ওয়াকি টকি যেটা করে, মানে পুলিশরা যেটা কথা বলে, যখন একবার সুইচ চাপে কথা বলার সময়, তারপর আবার ছেড়ে দিয়ে যখন কথা শুনছে ওই সময়। তো এই জিনিসটা মূলত এখানে করা হয়েছে, এই ট্রান্সফরমার সরি ট্রান্সমিটার এবং রিসিভার, এটা কম্বাইন্ড একটা সার্কিট এখানে আছে। তো এই আর কি আমাদের ওয়াকি টকির যে বিষয়টা। এবং এখানে আরেকটা কথা বলা দরকার আর কি, আমাদের ট্রান্সমিটারের যে ফ্রিকোয়েন্সি, মানে তোমার ট্রান্সমিটার ফ্রিকোয়েন্সির সাথে তোমার বন্ধুর রিসিভারের ফ্রিকোয়েন্সি ম্যাচ করা থাকবে, আর তোমার বন্ধুর ট্রান্সমিটারের সাথে তোমার রিসিভার ম্যাচ করা থাকবে। কিন্তু তোমার সাথে যদি তোমারই ট্রান্সমিটার রিসিভার যদি ম্যাচ হয়ে যায়, তাহলে তোমার নিজের কথা নিজে শুনবা, ও কিন্তু কিছু শুনবে না। বুঝছো? এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। যে ওয়াকি টকির জন্য যেটা করা হয় সেটা হলো যে একজনের ট্রান্সমিটারের সাথে আরেকজনের রিসিভারের ফ্রিকোয়েন্সি ম্যাচিং হয়, কিন্তু নিজের সাথে নিজের ফ্রিকোয়েন্সি ম্যাচিং থাকবে না। তার মানে হলো এখানে দুইটা ফ্রিকোয়েন্সি এখানে অ্যালোকেটেড হতে হবে, এক মানে প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি এর জন্য, ট্রান্সমিটার রিসিভার সেটের জন্য। তো এটা আমরা এর পরেরটাই যাই, সার্কিট এটাকে আমরা স্কিপ করি। এরপরে আমাদের যে ইলেকট্রনিক্সের যে প্রজেক্ট, এটা অসংখ্য, মূলত অসংখ্য প্রজেক্ট এরকম ভাবে হতে পারে। আমরা এখানে জাস্ট কয়েকটাই দেখাতে পারি, সবগুলো বলতে গেলে পরে আমাদের সারা বছরই লেগে যাবে এভাবে আস্তে আস্তে, আমরা এত পর্যন্ত বলবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে মূলত এটা আরো কি কি হতে পারে, এটা একদম মানে একটা লিস্ট আমরা এখানে দেখবো। এই ওয়াটার লেভেল কন্ট্রোলার, এটা আমরা বলেছি বাই ডিরেকশনাল ভিজিটর কাউন্টার, মানে কোনো একটা জায়গাতে ভিজিটর যদি আসে, সে কতগুলো ভিজিটর আসলো গেল এগুলো কাউন্ট করতে পারো। পাসওয়ার্ড বেসড সার্কিট ব্রেকার, অনেক সময় সার্কিট ব্রেকার থাকে, এটা পাসওয়ার্ড দিয়ে তুমি কন্ট্রোল করতে পারো আর কি। এরকম ভাবে অসংখ্য এরকম ভাবে ইয়া হতে পারে, আমাদের প্রজেক্ট হতে পারে আর কি। এর মধ্যে কিছু আছে আমরা এই পর্যন্ত যেগুলো বললাম এগুলোর মতো সিম্পল, একদম কোনো ধরনের প্রোগ্রামিং এর দরকার হয় না, জাস্ট সার্কিট মানে পার্টস গুলো বাজারে পাওয়া যায়, ওটা কিনে নিয়ে এসে এভাবে লাগিয়ে দিলে পরে কাজটা হয়ে যায়। আর কিছু আছে যেটা আমাদের প্রোগ্রামিং এর দরকার হয়। তুমি একটা আইসি কে বলতে পারো যে তোমার 2 নম্বর পিন আমি যদি এই ভোল্টেজ দিই, তুমি 3 নম্বর পিন আমাকে আউটপুট এটা দিবা। এরকম কন্ডিশন গুলো এই প্রোগ্রামিং করে আইসি তে সেট করে দেওয়া যায়, যেটাকে আমরা প্রোগ্রামেবল আইসি বলি। এই প্রোগ্রামেবল আইসি প্রথমে ব্ল্যাঙ্ক থাকে, এটা প্রথমে 2টা ভোল্টেজ, একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা তোমার মানে সাপ্লাই ভোল্টেজ, এটা এই 2টা পিন একদম কমন। এই 2টা পিন কমন ছাড়া বাকি যে পিনগুলো, এই পিনগুলো যে ফাংশন তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে, কোনোটাকে তুমি ইনপুট বানাতে পারবা, কোনোটাকে আউটপুট বানাতে পারবা। অসংখ্য ইনপুট হতে পারে, অসংখ্য ইনপুট হতে পারে, আউটপুট হতে পারে। তো এই বিষয়গুলো আমরা প্রোগ্রামেবল যে ইয়া দিয়ে আইসি গুলো দিয়ে কাজ করতে পারি আর কি। তো প্রোগ্রামিং এর দিকে আমরা গেলাম না, কারণ হলো প্রোগ্রামিং আমরা করি না, মানে প্রোগ্রামিং বলতে কি করি, সেখানে তুমি করেছো ফোরট্রান করেছো, সি প্লাস প্লাস বা সি এর প্রোগ্রামিং তোমরা করোনি, কিন্তু এগুলো প্রোগ্রামিং মোটামুটি করা হয় সি দিয়ে। তো যেহেতু সি এর আমাদের প্রোগ্রামিং করা হয়নি, এই কারণে আমরা এখানে যেতে পারলাম না। কিন্তু কারো যদি কোনো আগ্রহ এখানে থাকে তাহলে তোমরা কথা বলতে পারো, আলোচনা করা যাবে এগুলো নিয়ে, আমরা পরে আলোচনা করতে পারি আর কি। তো আমাদের মূলত এইটুকুই ছিল আমাদের ইন্ট্রোডাকশনের জন্য, আমরা এটাকে এরপরে একদম সিলেবাসের মধ্যে চলে যাব। তো কারো কোনো যদি কোশ্চেন থাকে এখানে বলতে পারো, বা কোনো জায়গায় বুঝো নাই, আগের কোনো লেকচারও হতে পারে, আগের কোনো পার্টসের ফাংশন হতে পারে, বলতে পারো। আচ্ছা, তো কারো কোনো প্রবলেম নাই, মানে সবাই বুঝছো আর কি। তো এখন প্রথম দিকে ইলেকট্রনিক্স কে যতখানি কঠিন মনে হচ্ছিল, এখন কি আরো বেশি কঠিন মনে হচ্ছে নাকি সহজ মনে হচ্ছে?
স্যার মনে হচ্ছে অনেক কঠিন। আরো কঠিন মনে হয়ে গেল? আচ্ছা তাহলে তো প্রবলেম। অনেক কঠিন না, এখানে দেখো সহজ একদম। আমরা যে কাজটা করবো, আমরা এখানে ডিজাইন করবো না। আমাদেরকে যদি বলা হয় যে তোমাকে পার্টস গুলো দেওয়া হলো, তুমি শুধু পার্টস গুলো কানেক্ট করো, এই জিনিসটা হয়ে যাবে। এইটুকু তাহলে কি কঠিন না সহজ? তুমি পার্টস এর ফাংশন জানো, কোন পার্টসটা কিভাবে লাগাতে হবে, তুমি এটা ডায়াগ্রাম দেখলে বুঝতে পারো কিনা, এইটুকু যদি বুঝো তাহলে আমাদের এই লেভেলের যেটুকু ইলেকট্রনিক্স এটা একদমই সহজ বলেই মনে হবে, একদম কঠিনের কিছুই নাই। কিন্তু যদি এটা ডিজাইনের কথা যদি চিন্তা করো যে এটা এত ইয়া দেবো, এটা এত মানের একটা ক্যাপাসিটি দেবো, এখানে একটা মানে একটা রেজিস্টার দিব, এই ডিজাইনের কথা যদি চিন্তা করো তাহলে হ্যাঁ এটা একটু কঠিন আছে সেক্ষেত্রে। কিন্তু আমরা ডিজাইনের দিকে যাবো না, আমাদের কাজ যেটুকু হলো আমাদের ডিজাইন তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি জাস্ট ওই ডিজাইন অনুযায়ী এটার কনস্ট্রাকশনটা ব্যাখ্যা করতে পারো কিনা, ওটার কাজগুলো ব্যাখ্যা করতে পারো কিনা, আর এই সার্কিটটা বানাতে পারো কিনা, এটা হচ্ছে আমাদের মূলত কাজ। আমাদের এটুকু মাথার মধ্যে নিয়ে নাও, সার্কিট যত কঠিন হোক না কেন, আমরা ডিজাইনের দিকে যাচ্ছি না। যেহেতু ডিজাইনের দিকে যাচ্ছি না, তাহলে আমাদের এটা প্রায় 99% সহজ হয়ে গেল এটা বোঝা বা এই সার্কিটটা নিয়ে কাজ করা। কারণ ডিজাইন করতে গেলে তোমাকে অনেক খাটাখাটনি করতে হবে, কিন্তু ডিজাইন না করলে আমরা জাস্ট এরকম ভাবে কানেকশন দিতে পারবো কিনা। এই 4টা রেজিস্টার নিলা, এটা এই মানে এই মানটা স্যার চিনতে আমার পারবা। একটা কোশ্চেন আছে স্যার। বলো, অবশ্যই বলো। স্যার এই যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এই দুইটার কাজ কি একটু বলবেন এই সার্কিটে? ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কোন সার্কিটটাই ব্যবহার করা হয়েছে। পরে এটাই এটাই হ্যাঁ হ্যাঁ ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের কাজ আছে। ইন্ডাক্টরের কাজ হলো মূলত এটা শক্তি সঞ্চয় করা বলতে পারো, বা এখানে তোমার আমরা যখন ইয়াতে করবো ওই যে কি বলে ট্রান্সমিটার যখন বানাবো, এখানে কাজ হলো এই এনার্জিটাকে এনভায়রনমেন্টে ফ্রিলি ছড়িয়ে দেওয়া। বুঝছো, এটা শক্তি যে সঞ্চয় করছে, এটা সঞ্চয় করে রাখবে না। এখানে যখন তুমি কন্টিনিউয়াসলি এটাকে তুমি ইয়ে করবো, মানে কি বলে এটাকে কারেন্ট ফ্লো করছো না, ফ্লো করছো না, এরকম যখন তুমি করতে থাকবে, মানে একটা সিগন্যাল যখন এখানে দিবা এসি সিগন্যাল, তখন এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে কিছু অংশ এনার্জি ইয়াতে পরিবেশে হারিয়ে যাবে। কিন্তু আমরা যদি এটা একদম স্ট্যান্ডার্ড কাজ যদি বলি, তাহলে আমরা বলবো এটাকে ম্যাগনেটিক ফিল্ড হিসাবে কিছু এনার্জি স্টোর করে রাখে। এখন কিছু এনার্জি স্টোর করে রাখে, এটা হচ্ছে তার আইডিয়াল কাজ, হচ্ছে এটা ম্যাগনেটিক ফিল্ড রূপে কিছু এনার্জি স্টোর করে রাখা, এটা হচ্ছে ইন্ডাক্টরের কাজ। কিন্তু তুমি যখন এরকম ভাবে তাকে একটা এসি সিগন্যাল যখন দিবা, বা এসি একটা কারেন্ট যদি এখানে ফ্লো করো, তাহলে এসি কারেন্ট ফ্লো করলে পরে সেখান থেকে কিছু অংশ এনার্জি বাইরে ডিসিপেটেড হয়ে যাবে। এটাও কিন্তু একটা ইন্ডাক্টরেরই কাজ। আর ক্যাপাসিটরের কথা যদি বলো, ক্যাপাসিটরের কাজ অনেক রকম হতে পারে। আমাদের ক্যাপাসিটরের একদম আইডিয়াল কাজ হলো এটা ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড অনুযায়ী এনার্জি স্টোর করবে। এর সাথে মিল আছে, ক্যাপাসিটর হলো পরে ইলেকট্রিক ফিল্ড হিসাবে এনার্জি স্টোর করবে, আর ইন্ডাক্টর হলো পরে এটাকে ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী বা ম্যাগনেটিক ফিল্ড গ্রুপে এই এনার্জি গুলো স্টোর করে রাখবে আর কি। তো স্টোর করে রাখে মানে হলো তুমি এখান থেকে পরে ফ্লো পেতেও পারো আর কি। আর সার্কিটে আরো কিছু ফাংশন আছে। ক্যাপাসিটরের কাজ হলো এটাকে অনেক সময় ডিসি ব্লকিং এর জন্য ব্যবহার করা হয়, অনেক সময় ফিল্টারিং এর জন্য ব্যবহার করা হয়, অনেক সময় ওয়েভ শেপ চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়। এখন এটা ডিসি ব্লকিং মানে এটা তুমি বলেছো, বুঝেছো আর কি, যে ইয়াতে এখানে হ্যাঁ, এই যে সিঙ্গেল এসের যে অ্যাম্পলিফায়ার যেটা ছিল, আমাদের এখানে বলেছিলাম যে এটা এখানকার কোনো একটা ডিসি এখানে থাকতে পারে, যেটা এখানে একটা বাইসিং কন্ডিশন চেঞ্জ করে দিতে পারে। এটা যেন চেঞ্জ করতে না পারে, এই কারণে একটা ক্যাপাসিটর লাগানো হয়, যাতে করে এটা শুধু এসি কে ট্রান্সমিট করতে দিবে এখান থেকে এখানে, কিন্তু এই ডিসি এখান থেকে এখানে আসতে পারবে না। এরকম ভাবে ব্লকিং ক্যাপাসিটর হিসেবে ইউজ করা যেতে পারে। অথবা তোমরা এই এখানেই পড়বো, হ্যাঁ থার্ড ইয়ারে পড়বো, রেকটিফিকেশন পড়বো, ওই সময় দেখবো ওখানে একটা ফিল্টারের ব্যাপার আছে। একটা এসি সিগন্যাল থেকে ডিসি সিগন্যাল যখন বানানো হয়, এটাকে আমরা বলি ফিল্টারিং। ওই ফিল্টারিং যখন করা হয়, তারপরেও কিছু একটা এনার্জি কি বলে ওয়েভ শেপ কিছু থেকে যায় আর কি, একদম পিওরলি ডিসি হয় না, এর মধ্যে কিছু ফ্লাকচুয়েশন থাকে, কিছু রিপল থাকে। তো এই পিওরলি ডিসি বানানোর জন্য বা ডিসির একদম কাছাকাছি যাওয়ার জন্য অনেক হাই মাইক্রোফ্যারাড মানে মানের একটা ক্যাপাসিটর এখানে লাগানো হয়, যেটাকে ফিল্টার ক্যাপাসিটর বলা হয়, যেটা কি করে ওই পিওর ডিসির কাছাকাছি একটা মানে নিয়ে যেতে পারে, রিপল ভোল্টেজটা মানে আমাদের যেটুকু ইরোর ছিল এটা মিনিমাইজ করতে পারে আর কি। এই হচ্ছে ক্যাপাসিটরের কাজ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে যাই হোক, আমাদের এখন কিছু কোশ্চেন করি আর কি তোমাদেরকে। আমাদের যে রেজিস্টার গুলো দেওয়া আছে, একটা রেজিস্টারের তোমাকে দিয়ে যদি বলা হয় এটা ভ্যালু কত,
এটা কি বলতে পারবা কালার কোড দেখে? কে কে পারবো না একটু হাত তুলো তো। কে কে পারবা না একটু হাত তুলো। কেউ হাত তোলেনি, পারবে কে কে তাহলে একটু হাত তুলো। একটা রেজিস্টার দিয়ে দেওয়া হলো, কালার কোড দেখে এর ভ্যালু গুলো বলতে হবে। এটা পারবে কে কে? একজন শুধু? 17 জনের মধ্যে 15 জনের মধ্যে শুধু একজন হাত তুলছে। আচ্ছা 15 জন কি তোমরা প্রেজেন্ট আছো নাকি তোমরা অনলাইনে সাইন ইন করে দিয়ে চলে গেছে কোথাও? যারা প্রেজেন্ট আছে তারা একটু হাত তোলো তো। যারা কথা শুনছো প্রেজেন্ট আছো যারা। তো তোমরা যে সবাই প্রেজেন্ট আছো তাহলে তোমরা পারবা কিনা এটা জিজ্ঞেস করছি, তখনও হাত তুলছো না। পারবা কিনা মানে পারবা হ্যাঁ বা না, দুই ক্ষেত্রে তোমরা হাত তুলো না, এটা কেন? রেসপন্স করতে হবে তো। আচ্ছা আবারও জিজ্ঞাসা করছি, আমরা যে একটা রেজিস্টার দিয়ে যদি বলা হয় যে এটা কালার কোড কত, এটা তুমি বলতে পারবে না, ভয়ের কিছু নাই তো, এটা না পারতেই পারো, কোনো ব্যাপার না। কিন্তু তুমি বলো, এটা না পারলে বলো যে পারবা না। হাত এখন নামিয়ে ফেলো, এখন নামিয়ে ফেলে বলো যে একটা রেজিস্টারে আগে নামিয়ে ফেলো, সবাই হাত নামিয়ে দাও, সবাই হাত নামিয়ে ফেলো। এখন বলো যে রেজিস্টারে কালার কোড দেখে কে কে পারবা ভ্যালুটা বের করতে। 3 জন। তাহলে 3 জন পারবে, বাকিরা পারবে না, এই তো। আচ্ছা তাহলে যারা পারবে না তারা যদি কোনো প্রবলেম মনে করে থাকো তাহলে এটা জিজ্ঞাসা করবো আমাকে, বা তোমরা নিজে থেকে সব করে নেবে। স্লাইডটা দেখলে পরে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কালার কোডটা বের করা যায়। এটা বের করে নিয়ে আমাকে সামনের ক্লাসে বলবো যে তোমরা এখন পারছো কিনা। একটা ট্রানজিস্টর, এটা বেস কালেক্টর লিমিটার, এটা চেঞ্জ করা তোমাদেরকে যদিও এটা শেখানো হয়নি এখন, এটা প্র্যাকটিক্যালি এটা ছাড়া শেখানো এইভাবে সম্ভব না এখান থেকে। এটা আমাদের ফিজিক্যাল ক্লাসে এটা শিখতে হবে আর কি। তারপরে ক্যাপাসিটর যদি একটা মানে ধরো একটা পার্স দিয়ে দেওয়া হলো, একটা পার্স দিয়ে যদি বলা হয় এটা কি ক্যাপাসিটর নাকি এটা রেজিস্টর নাকি ট্রানজিস্টর, এইটুকু চিনতে পারবা কিনা? এইটুকু চিনতে পারবা কে কে? মানে কোন পার্সটা কি, এটুকু আইডেন্টিফিকেশন কে কি করতে পারবা? একজন, দুইজন? হ্যাঁ এই তো, অনেকে আইডেন্টিফিকেশন করতে পারছে। তাহলে এই তো আইডেন্টিফিকেশন যদি করতে পারো তাহলে তো হয়ে গেল। আমাদের সব থেকে সহজ যেটা চেনার উপায় সেটা হলো মূলত এটা ভ্যালু গুলো দেখো, ইউনিট গুলো দেখো। এই ইউনিট আর ভ্যালু গুলো দেখলে পরে তোমরা চিনে ফেলতে পারবে যে এটা হচ্ছে এই পার্টস, এটা এই পার্টস। পিন গুলো দেখতে হবে, 2 পিনের হলে পরে সেটা হতে পারে ডায়োড, হতে পারে রেকটিফায়ার, কি রেজিস্টর, না না, এগুলো হতে পারে। কিন্তু তারপরে আমাদের এগুলোর মধ্যে কোনটা নিবো এটা দেখতে হবে। তারপর পার্টস এর ভ্যালু কি লেখা আছে, ওই ভ্যালু দেখে বুঝতে হবে কিলো ওহম। কিলো ওহম কখনো এটা ইন্ডাক্টরে হবে না, কোনো এটা ক্যাপাসিটরে হবে না, এটা তাহলে অবশ্যই রেজিস্টর। যদি মাইক্রোফ্যারাড থাকে তাহলে মাইক্রোফ্যারাড এটা কখনো রেজিস্টরের না, এটা ইন্ডাক্টরের না, এটা অবশ্যই ক্যাপাসিটর। 3 পিন যদি হয় তাহলে 3 পিন হলে এটা ট্রানজিস্টর, তাই না? 4 পিনের যদি হয় তাহলে 4 পিনের হলে কি হতে পারে? 4 পিনের হলে এটা কখনো ট্রানজিস্টর হবে না, এটা রেজিস্টরও না। এটা হতে পারে মানে একটা রেকটিফায়ারের নেটওয়ার্ক, হতে পারে একটা রেজিস্টারের নেটওয়ার্ক, এরকম হতে পারে। যাই হোক আমাদের এরকম ভাবে বা 5 পিন, 8 পিন, অনেক রকমের পিন এখানে হতে পারে। এগুলো মূলত আইসি ট্রানজিস্টর এরকম ধরনের হয়। তো কোনটা কি এটা দেখে চেনার কথা। তো সেটা থেকে তোমার এই আইডেন্টিফাই করে সার্কিট অনুযায়ী বসাতে হবে, এটাই আমাদের মূলত কাজ। আমরা এখানে যে কাজগুলো করবো এই আমাদের এই কোর্সটাতে বা থার্ড ইয়ারে যেটা করবো, তোমার একটা ডায়াগ্রাম এরকম দিয়ে দেওয়াই হবে। সেই ডায়াগ্রামটা দেখে ডায়াগ্রামটা তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে এটা এই ফাংশন, এটা এই ফাংশন, এভাবে এটা কাজ করছে। আর ওই সার্কিট অনুযায়ী, মানে সার্কিট বলতে কি স্কেমেটিক ডায়াগ্রাম, এটাকে আমরা বলি স্কেমেটিক ডায়াগ্রাম। তো স্কেমেটিক ডায়াগ্রাম অনুযায়ী তোমার সার্কিটে কনস্ট্রাক্ট করতে হবে একটা ব্রেডবোর্ডের উপরে। এটা করে তোমাকে সার্কিটের ফাংশনটা দেখাতে হবে। এই হচ্ছে আমাদের মূলত কাজ। এটা প্র্যাকটিক্যালি করবা। আর এই প্র্যাকটিক্যালি যখন করছো এটা থিওরিটিক্যালি আমরা ওই কাজটা কিভাবে হচ্ছে সেটা সম্পর্কে আমরা থিওরিটিক্যাল যে ধারণা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স যে কোর্সটা, এই থিওরি কোর্সে আমরা এটা করবো আর কি। তো প্র্যাকটিক্যাল নিয়ে যত কথা বলা হলো এ পর্যন্ত, আমরা এর সামনের ক্লাসগুলো হয়তো এত ডিটেলসে আর বলা হবে না। এটা থার্ড ইয়ার ল্যাবে তোমরা এটা আরো দেখবা। ফোর্থ ইয়ার ল্যাবে এটা আবার শুরুর দিকে আমরা কিছু আলোচনা করবো। আর আপাতত আমাদের ক্লাসটা আজকে শেষ হচ্ছে। যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে আমরা সামনের ক্লাস থেকে আবারও সিলেবাসের মধ্যে ঢুকবো এবং কন্টিনিউ করবো আর কি।
তবে আমি আশা করবো যে এই স্লাইডটা তোমরা একটু দেখবা এবং তোমাদের ইলেকট্রনিক্স এর প্রতি একটু হলেও আগ্রহ জমাত, এটাই চাই। তোমরা প্রজেক্ট গুলো একটু দেখো, কারণ এটা শুধু এখানকার জন্য নয়, সামনে ফোর্থ ইয়ারের জন্য লাগবে, মাস্টার্স এর জন্য লাগবে, আর কারো কোনো হবি যদি থাকে ইলেকট্রনিক্স সেটা তো লাগবে আর কি। তো ঠিক আছে, আজকে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করি আর কি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।